হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে মৃত্তিকা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, মৃত্তিকা সম্পর্কে আলোচনা বলতে এখানে মৃত্তিকার সংজ্ঞা, গঠনের যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলো, মৃত্তিকার পরিলেখ বা প্রস্থচ্ছেদ, মৃত্তিকা গঠনের যে নিয়ন্ত্রণকারী উপাদান সেগুলি, এবং মৃত্তিকার ক্ষয় এবং সংরক্ষণ, এই সমস্ত বিষয় সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো জিনিসটা অনেকটাই বুঝতে পারবে আমার ধারণা। তাহলে দেখো, মৃত্তিকা সম্পর্কে আমাদের জানতে গেলে আগে দেখো কতগুলো বিষয়, যেমন বলছে বহির্জাত ভূমিরূপ গঠন প্রক্রিয়ায় মৃত্তিকা সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের যে দু রকমের প্রক্রিয়া আছে ভূমিরূপ গঠনের ক্ষেত্রে, একটা হচ্ছে অন্তর্জাত, একটা বহির্জাত। এইগুলোর মধ্যে কিন্তু বহির্জাত ভূমিরূপ গঠন প্রক্রিয়ায় কিন্তু ভূমিরূপের সৃষ্টি হয়। আর যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক, এই যে তিন প্রকার আবহবিকার সম্পর্কে আমরা জানি, এই সমস্ত প্রকার আবহবিকারের যোগফল হচ্ছে তোমার মৃত্তিকা, যার জন্য আবহবিকারের সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্তিকাটাকেও আলোচনা করা হয়ে থাকে। এরপর দেখো আমরা জানবো যে মৃত্তিকা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে দেখো, মৃত্তিকার ডেফিনেশন যদি আমরা দিতে চাই তাহলে কিভাবে আমরা দিতে পারবো। মৃত্তিকা কাকে বলছে, মৃত্তিকা বা সয়েল হচ্ছে একটা ল্যাটিন শব্দ, সোলাম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ভূমিতল বা মেঝে। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ভৌত, রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার দ্বারা আদি বা জনক শিলার পরিবর্তন ঘটে। ভূপৃষ্ঠের সমান্তরালে জৈব ও অজৈব পদার্থ সমৃদ্ধ যে পাতলা বা পুরু ভঙ্গুর আবরণী বা স্তরের সৃষ্টি হয়, যা উদ্ভিদ জন্মানোর পক্ষে আদর্শ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, উদ্ভিদ জন্মানোর পক্ষে আদর্শ, তাকে বলে মৃত্তিকা বা মাটি। তো দেখো, উদ্ভিদ জন্মানোর পক্ষে যদি আদর্শ না হয় তখন কিন্তু সেটাকে মৃত্তিকা বলা যাবে না। যেমন উদাহরণ হিসাবে বলছে পলি মাটি, ল্যাটেরাইট মাটি ইত্যাদি। এবার দেখো মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি কী কী আছে। বৈশিষ্ট্যগুলিকে দেখো, প্রথমে কী আছে, প্রাকৃতিক উপাদান বলছে মৃত্তিকার প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি পদার্থ। 2 নম্বর কি, দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট বিবর্তনের মাধ্যমে মৃত্তিকা গড়ে ওঠে। 3 হচ্ছে মৃত্তিকা ভূত্বকের উপরিস্তর রূপে বিকাশ লাভ করে, যা শিলাস্তরকে আচ্ছাদিত করে রাখে, অর্থাৎ নিচে শিলা থাকে, উপরে থাকে মৃত্তিকা। 4 নম্বর কি, মৃত্তিকায় খনিজ, জৈব পদার্থ এবং জল ও বায়ু মিশে থাকে। জীবন্ত উপাদানের মাধ্যমে ব্যাকটেরিয়া, ফ্যাঙ্গাস, নিমাটোডাস উল্লেখযোগ্য। 5 নম্বর কি, বিবর্তনের মাধ্যমে মৃত্তিকায় স্তর যেমন ও, এ, বি, সি, ডি গড়ে ওঠে। এক একটি স্তর অপর স্তর থেকে পৃথক এবং বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ প্রত্যেকটা স্তরের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। 6 হচ্ছে মৃত্তিকা হলো উদ্ভিদ সৃষ্টির মাধ্যম বা উদ্ভিদের পুষ্টিমূলের ভাণ্ডার। 7 কি, বিভিন্ন অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির উপাদানগুলির ক্রিয়াশীলতা ভিন্নধর্মী হওয়ায় অঞ্চলভেদে ভিন্ন প্রকৃতির মৃত্তিকার সৃষ্টি হয়। 8 নম্বর কি, মৃত্তিকা প্রকৃতপক্ষে শিলা, জলবায়ু, জীবজগৎ, মানুষের কার্যাবলী ইত্যাদি অনেকগুলি জটিল কারণের ফলে সম্মিলিত ফল। তাহলে এই হচ্ছে তোমার মৃত্তিকার বৈশিষ্ট্য। এরপর আমরা কি জানবো, দেখো মৃত্তিকার ক্যাটেনা কাকে বলে। তাহলে মৃত্তিকার সঙ্গে সঙ্গে আমরা মৃত্তিকার ক্যাটেনা বলে একটা কথা আছে, তাহলে এই ক্যাটেনা জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, মৃত্তিকার ক্যাটেনা কি বলছে, একই জলবায়ুযুক্ত অঞ্চলে ভূমির ঢালের বা পার্বত্য ঢালের শীর্ষদেশ থেকে পাদদেশ পর্যন্ত জল নিকাশি ব্যবস্থার তারতম্যের কারণে একই প্রকার মূল উপকরণ থেকে সৃষ্ট মৃত্তিকা পরিলক্ষের পর্যায়ক্রমিক পরিবর্তন দেখা যায়, একে মৃত্তিকার ক্যাটেনা বলা হয়। এটা কিন্তু তোমার পার্বত্য অঞ্চলে বেশি দেখা যায়, বুঝতে পেরেছো। পার্বত্য অঞ্চলে দেখবে একই প্রকৃতির মৃত্তিকা হলেও কিন্তু তোমার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা উচ্চতা হ্রাসের সঙ্গে সঙ্গে কিন্তু স্বাভাবিক উদ্ভিদের এবং মৃত্তিকার কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। তাহলে এই যে পরিবর্তন মৃত্তিকার, এটিকেই বলছে মৃত্তিকার ক্যাটেনা। অর্থ কি, ল্যাটিন শব্দ ক্যাটেনা, এর অর্থ হলো শৃঙ্খল বা চেন। এক কথায় ক্যাটেনা বলতে পাহাড়ের ঢালে মৃত্তিকার বিন্যাসের পরস্পর সংযুক্ত শৃঙ্খলকে বোঝায়, যেটা উদাহরণ হিসেবে আমি তোমাদের প্রথমেই বললাম। হ্যাঁ, যেমন ঢালের উপর থেকে নিচ পর্যন্ত পর্যায়ক্রমে লালচে, হলুদ, সবুজ, ধূসর, নিচে ধূসর মাটি কিন্তু দেখা যায়। নিদর্শন হিমালয়, রকি, আল্পস প্রভৃতি পার্বত্য অঞ্চলে এর প্রকৃত নিদর্শন দেখা যায়। তাহলে এই হলো তোমার মৃত্তিকার ক্যাটেনা। নেক্সট হচ্ছে কি, রেগোলিথ এবং সোলাম কি, এদের পার্থক্য লেখো। তাহলে রেগোলিথ এবং সোলাম এই দুটো শব্দ কিন্তু তোমার মৃত্তিকার সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, অর্থাৎ মৃত্তিকার সৃষ্টি হওয়ার আগের অবস্থাতে কিন্তু এই রেগোলিথ এবং সোলাম এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে তোমার জানতে হবে। তাহলে রেগোলিথ কোনটাকে বলছে, দেখো বলছে আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণ দ্বারা ভূত্বকের বা মূল শিলার ওপরে গড়ে ওঠা শিথিল বা কোমল আবরণকে রেগোলিথ বলা হয়। তাহলে আবহবিকারের দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে সেই জায়গাতেই পড়ে থাকে তখন সেটাকে বলছে রেগোলিথ,
অর্থাৎ রেগলিতে কিন্তু কোনো জৈব পদার্থ মিশ্রিত হয় না বা মৃত্তিকার সৃষ্টি হয় না। রেগলিত হচ্ছে মৃত্তিকা সৃষ্টির আগের অবস্থা। এবারে সোলাম কোনটাকে বলছে, যে মৃত্তিকার মূল অংশ যা উদ্ভিদকে ধারণ করে তাকে সোলাম বলে। সোলাম হচ্ছে তোমার কি বলতো, ওই মৃত্তিকার যে স্তর আছে এ বি সি, যে স্তর আছে এ বি স্তরকে তোমার সোলাম বলছে। এটা কিন্তু তোমার ওই যে প্যারেন্ট মেটেরিয়াল বা জনক শিলা, প্যারেন্ট রক যেটাকে বলে, দেখো পরে আমরা জানছি প্যারেন্ট রক কি, ওই জনক শিলার উপরের স্তরটিকে তোমার সোলাম বলা হয়। বুঝতে পারছো? এই স্তরটাই কিন্তু তোমার উদ্ভিদ আর কি তোমার বসবাস করে বা এখান থেকে নিজের পুষ্টি উপাদান সংগ্রহ করে। এই জনক শিলা থেকে যখনই মৃত্তিকার স্তরে প্রবেশ করে তখনই সেটাকে আমরা সোলাম বলতে পারি। ঠিক আছে, এরপর দেখো কি আছে এদের মধ্যে পার্থক্য, অর্থাৎ সোলাম এবং রেগলিতের মধ্যে পার্থক্যটা আমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো সোলাম কোনটাকে বলছে, প্রথমে বলছে যে মৃত্তিকার মূল অংশ যা উদ্ভিদকে ধারণ করে তাকে বলা হয় সোলাম। আর রেগলিত কি, বলছে আবহবিকারের ফলে মূল শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিথিল আবরণ সৃষ্টি করে তাকে বলছে তোমার রেগলিত। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি যে রেগলিত প্রথমে সৃষ্টি হয়, তারপরে সৃষ্টি হয় তোমার সোলাম। বুঝতে পারছো? আবহবিকারের মাধ্যমে প্রথমে কিন্তু রেগলিতের সৃষ্টি হয়, যেখানে কিন্তু জৈব পদার্থ থাকে না, কিন্তু রেগলিতের সঙ্গে জৈব পদার্থ মিশে সৃষ্টি হচ্ছে সোলাম, যেখানে কিন্তু উদ্ভিদ জন্মাতে পারে বা প্রাণীকুল বসবাস করতে পারে। এটা গেল প্রথম। তারপর দেখো ল্যাটিন শব্দ সোলামের অর্থ মেঝে, অন্যদিকে রেগলিত এর অর্থ হচ্ছে শিলাচূর্ণের আস্তরণ। সোলাম মৃত্তিকার উপরই অংশ, আর রেগলিত সোলাম সহ উপর থেকে নিচে আদি শিলা পর্যন্ত বিস্তৃত। মৃত্তিকা পরিলেখের এ এবং বি স্তরকে একত্রে সোলাম বলে, আর রেগলিথেই পরবর্তীকালে জৈব বিয়োজনের ফলে এ বি সি স্তর সুস্পষ্ট হয়। সোলাম জৈব পদার্থের সমৃদ্ধ অংশ, রেগলিত অজৈব পদার্থ দ্বারা গঠিত। সোলাম মৃত্তিকা সৃষ্টির অন্তিম পর্যায়ের অন্তর্গত, আর রেগলিত মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ের অন্তর্গত। তাহলে এই হচ্ছে তোমার রেগলিত এবং সোলামের মধ্যে পার্থক্য। নেক্সট আমরা কি জনক শিলা বা প্যারেন্ট রক কোনটাকে বলে। তাহলে দেখো জনক শিলা মানে যে শিলা থেকে মৃত্তিকার সৃষ্টি হয় আবহবিকারের মাধ্যমে, সেটিকেই বলছে তোমার জনক শিলা। তাহলে যে শিলা থেকে সৃষ্টি হচ্ছে সেই শিলাটিকেই বলছে তোমার জনক শিলা। তাহলে দেখো জনক শিলা কি বলছে, যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে প্রথমে রেগলিত পরে মৃত্তিকা গড়ে ওঠে তাকে মৃত্তিকা জনক শিলা বা প্যারেন্ট রক। প্যারেন্ট মানে কি, বাবা মাকে একসঙ্গে প্যারেন্ট বলা হয়, তো প্যারেন্ট রক অর্থাৎ জনক শিলা। তাহলে এটা গেল তোমার জনক শিলা। নেক্সট কি আছে দেখো, বলছে পেডোলজি। দেখো পেডোলজি, লজি, গ্রাফি এগুলো যখনই থাকবে তখন জানবে সেগুলো একটা বিষয় বা সাবজেক্ট। তাহলে পেডোলজিটা কি, পেডোলজিটা হচ্ছে একটা বিষয় যেটা তোমার মৃত্তিকাকে নিয়ে আলোচনা করে। দেখো কি বলছে, মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার উৎপত্তি, ভৌত এবং রাসায়নিক ধর্ম, স্তরায়ন, ক্ষয় এবং সংরক্ষণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে পেডোলজি বলা হয়। তাহলে পেড প্লাস লজি। হ্যাঁ, তারপর দেখো পেডোজেনেসিস। তাহলে এটা কি, পেডোজেনেসিস অর্থাৎ এটা একটা তোমার পেডো মানে মৃত্তিকার সঙ্গে সম্পর্কযুক্ত একটা পদ্ধতি, তোমার সেই জিনিসটাকে বলছে তোমার পেডোজেনেসিস। আমি তোমাদের দেখাই পেডোজেনেসিসটা কি বলছে। রেগলিথের সঙ্গে জল, বায়ু, খনিজ, জৈব পদার্থ ইত্যাদি মিশে বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার মধ্য দিয়ে সুস্পষ্ট স্তরযুক্ত মাটির সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে পেডোজেনেসিস বলা হয়। তাহলে জেনেসিস যখনই কথাটা থাকছে তখন সেটা হচ্ছে একটা প্রক্রিয়া। ঠিক আছে, পেডোজেনেসিস ইজ ইকুয়াল টু পেড প্লাস জেনেসিস ইজ ইকুয়াল টু মাটির উৎপত্তি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পেডোজেনেসিস। এরপরে দেখো আছে এডাফোলজি। তাহলে এডাফোলজি মানে কি, দেখো লজি আমি তোমাদের বললাম লজি, গ্রাফি এগুলো যখনই থাকবে তখন সেটা একটা করে সাবজেক্ট। তাহলে এডাফোলজি কি বিষয়, বলছে মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার গুণাবলীর ভিত্তিতে মৃত্তিকাস্থিত জীব, প্রধানত উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বিকাশ, বন্টন, সংরক্ষণ ইত্যাদি বিষয়ে তোমার বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় তাকে তোমার এডাফোলজি বলা হয়। এর গুরুত্ব কি, এই শাখাটি প্রধানত উদ্ভিদের উৎপত্তি এবং বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এই শাখার মাধ্যমে কিভাবে মাটির সংরক্ষণ ও পরিচর্যা করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় তা জানা যায়। 2 হচ্ছে এর ধ্যান ধারণা মৃত্তিকা ভূগোল ও জীব ভূগোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে এই হলো তোমার এডাফোলজি। নেক্সট হচ্ছে দেখো, বলছে মৃত্তিকা প্রক্রিয়াগুলি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ মৃত্তিকা কী কী প্রক্রিয়ায় সৃষ্টি হয় সেইটাকে বলছে আলোচনা করতে। তাহলে দুটো প্রক্রিয়াতে মৃত্তিকার সৃষ্টি হয়, একটা হচ্ছে মৌলিক প্রক্রিয়া, একটা হচ্ছে তোমার সুনির্দিষ্ট প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়ার মধ্যে কি কি আছে, আবহবিকার, হিউমিফিকেশন, খনিজকরণ, এলুভিয়েশন এবং ইলুভিয়েশন, এই 5টা হচ্ছে তোমার মৌলিক প্রক্রিয়া। আর সুনির্দিষ্ট প্রক্রিয়া মানে সুনির্দিষ্ট মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, যার মধ্যে আছে তোমার পর্জলাইজেশন, যেটাতে তোমার পর্জল মাটি সৃষ্টি হয়, ল্যাটেরাইজেশন যেটাতে ল্যাটেরাইট সৃষ্টি হয়, তারপর তোমার আছে স্যালিনাইজেশন মানে তোমার লবণ মৃত্তিকা সৃষ্টি হয়, ক্যালসিফিকেশন
মানে তোমার ক্যালসিয়াম যৌগযুক্ত মৃত্তিকা সৃষ্টি হয়, এবং গ্লেইজেশন। তাহলে এই পদ্ধতিগুলো সম্পর্কে এবার আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে প্রথমে আমরা তোমার মৌলিক প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করছি। মৌলিক প্রক্রিয়ার মধ্যে প্রথমে কি আছে? প্রথমে আছে তোমার আবহবিকার। তাহলে আবহবিকার হচ্ছে তোমার প্রথম মৌলিক প্রক্রিয়া, যেটার সাহায্যে তোমার মৃত্তিকার সৃষ্টি হয়। তাহলে দেখো আবহবিকার কোন জিনিসটাকে বলছে মৃত্তিকার উৎপত্তিতে আবহবিকার গুরুত্ব কিন্তু সর্বাধিক, অর্থাৎ এটাই কিন্তু প্রথম। বিভিন্ন যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ার ফলে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে ভূপৃষ্ঠের ওপর এক শিথিল ও কোমল আবরণ গড়ে তোলে। একে রেগোলিথ বলে। মাটি সৃষ্টির প্রথম পর্যায় হলো রেগোলিথ সৃষ্টি, যা সম্পূর্ণভাবে আবহবিকারের উপরে নির্ভরশীল। ক্ষুদ্রকণা বিসরণ, স্বল্প মোচন, প্রস্তরচাই খণ্ডীকরণ প্রভৃতি যান্ত্রিক প্রক্রিয়া এবং অঙ্গার যোজন, জলযোজন, জারণ প্রভৃতি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আবহবিকার ঘটলে শিলা টুকরো টুকরো হয়ে ভেঙে মাটিতে পরিণত হয়। এটা গেল আবহবিকার। তারপরে কি আছে? হিউমিফিকেশন। হিউমিফিকেশন কোনটাকে বলছে? যে প্রক্রিয়ায় রেগোলিথের উপরে কাঁচা জৈব পদার্থ রূপে সঞ্চিত জৈব দেহাবশেষ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে জটিল কর্দম জাতীয় কলয়েড ধর্মী এবং গঠনহীন কালো রঙের পদার্থ হিউমাসে পরিণত হয়, তাকে হিউমিফিকেশন বলা হয়। অর্থাৎ যে পদ্ধতিতে হিউমাসের সৃষ্টি হয় সেটিকে বলছে হিউমিফিকেশন। বৈশিষ্ট্য কি? এই প্রক্রিয়ায় রেগোলিথের সঙ্গে জৈব পদার্থ সমূহ স্বাভাবিক মিশ্রণ ঘটে এবং ধীরে ধীরে রেগোলিথ কিন্তু মৃত্তিকায় পরিণত হয়। 2 হচ্ছে এই প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা অম্লধর্মী হয়। 3 হচ্ছে এই প্রক্রিয়ায় সৃষ্ট মাটি পুষ্টিগুণ সম্পন্ন এবং উর্বর প্রকৃতির হয়ে থাকে। তাহলে এটা গেল তোমার হিউমিফিকেশন। এরপরে কি আছে দেখো? খনিজকরণ। তাহলে খনিজকরণ মানে খনিজ, অর্থাৎ যে প্রক্রিয়ায় হিউমাস গঠনকারী খনিজগুলি যেমন লোহা, ফসফরাস, ক্যালসিয়াম প্রভৃতি পুনরায় মৃত্তিকায় ফিরে আসে, তাকে খনিজকরণ বলে। বৈশিষ্ট্য কি? উষ্ণ এবং আর্দ্র জলবায়ুতে এই প্রক্রিয়ার মাটির ওই স্তর খনিজ সমৃদ্ধ হয়। এবং 2 এই প্রক্রিয়ায় হিউমিফিকেশনের বিপরীত প্রক্রিয়া। বুঝতে পারছো? এবার দেখো এই হিউমিফিকেশন, তাহলে এটা গেল খনিজকরণ। হিউমিফিকেশনের ফলে যে হিউমাস সৃষ্টি হয় তা অচিরেই বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় এবং জল, কার্বন ডাইঅক্সাইড, হিউমাস গঠনকারী খনিজ পদার্থ রূপান্তর হয়ে মৃত্তিকায় ফিরে আসে। তাহলে এটা গেল তোমার খনিজকরণ। এরপরে আছে এলুভিয়েশন। দেখো দুটো কথা আছে, এলুভিয়েশন আর ইলুভিয়েশন। অর্থাৎ যেটাতে ELLUVIATION, যখন এলুভিয়েশন মানে যখন থাকবে তখন এটা হচ্ছে চুয়িকরণ, মানে উপর থেকে নিচে তোমার চুইয়ে আসার যে পদ্ধতিটা সেটা হচ্ছে চুয়িকরণ। আর যখন ILLUVIATION থাকবে তখন ওটা সঞ্চয়ীকরণ। তাহলে এইটা হচ্ছে তোমার চুয়িকরণ, এটা হচ্ছে তোমার সঞ্চয়ীকরণ। এতে ক্ষয় হয়, এখানে সঞ্চয় হয়। বুঝতে পারছো? তাহলে এলুভিয়েশনটা প্রথমে পড়ি, যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরের স্তর অর্থাৎ এ স্তরে খনিজ এবং অন্যান্য পদার্থ জলে দ্রবীভূত হয়ে জলের সঙ্গে ভাসমান অবস্থায় নিম্ন স্তরে মানে বি স্তরে স্থানান্তরিত হয়, তাকে এলুভিয়েশন বলে। তাহলে এই স্থানান্তরটা হচ্ছে তোমার এলুভিয়েশন, যার প্রথমে থাকবে ই। ঠিক আছে, এটা মনে রেখো। এই প্রক্রিয়ার খনিজের স্থানান্তরকরণ মূলত বৃষ্টিপাতের পরিমাণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রক্রিয়াটি 2টি পদ্ধতিতে সম্পন্ন হয়। একটা যান্ত্রিক এলুভিয়েশন বলছে মৃত্তিকার উপাদানগুলি রাসায়নিকভাবে পরিবর্তিত না হয়ে জলের সঙ্গে ভাসমান অবস্থায় স্থানান্তরিত হলে তাকে যান্ত্রিক এলুভিয়েশন বলে। আর রাসায়নিক এলুভিয়েশন বলছে জৈব পদার্থ থেকে নিঃসৃত অ্যাসিড ও রাসায়নিক আবহবিকার দ্বারা মৃত্তিকার খনিজগুলি পরিবর্তিত হয়ে জলে দ্রবীভূত অবস্থায় স্থানান্তরিত হলে তাকে রাসায়নিক এলুভিয়েশন বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি পড়বো? এলুভিয়েশন হলো। এবারে ইলুভিয়েশন মানে সঞ্চয়, যেটা হচ্ছে সঞ্চয়, অর্থাৎ বি স্তরে যে সঞ্চয় হচ্ছে সেটাকে ইলুভিয়েশন বলছে। মৃত্তিকার উপরিস্তরের থেকে জলের সঙ্গে দ্রবীভূত ভাসমান অবস্থায় যে সকল পদার্থ নিচে নামতে থাকে এবং নিম্ন স্তরে সঞ্চিত হলে সেই সঞ্চয় পদ্ধতিরকে ইলুভিয়েশন বলা হয়। বৃষ্টিপাত কম হওয়ায় শুষ্ক অঞ্চলে মাত্র 50 সেমিরও কম গভীরতায়, মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে 50 থেকে 100 সেন্টিমিটার এবং অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে প্রায় 150 সেন্টিমিটার গভীরতায় এই স্তরটি গড়ে ওঠে। প্রক্রিয়া কি? এই এলুভিয়েশনের উপর নির্ভর করে। তাই এলুভিয়েশনের মতোই এই যান্ত্রিক এবং রাসায়নিকের 2টি প্রক্রিয়ায় বিভক্ত। তাহলে এই হচ্ছে তোমার মৌলিক প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ এইগুলো কিন্তু সব মৃত্তিকার সঙ্গে যুক্ত। তাহলে এই 5টা পদ্ধতি সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আমরা সুনির্দিষ্ট প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তাহলে সুনির্দিষ্ট প্রক্রিয়ার প্রথমে কি আছে? পর্জোলাইজেশন। তাহলে পর্জোলাইজেশন কোনটাকে বলছে? দেখো কথাটার মধ্যে আছে পর্জল। হ্যাঁ, পর্জোলাইজেশন মানে যে প্রক্রিয়ায় পর্জল মৃত্তিকার সৃষ্টি হয় সেটাকে বলছে পর্জোলাইজেশন। তাহলে দেখো সংজ্ঞা বলছে যে প্রক্রিয়ায়
শীতল এবং আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে মৃত্তিকার এ স্তর থেকে ধূসর বা সাদা রঙের বালুকা বা সিলিকা সমৃদ্ধ এবং বি স্তরে ধাতব ক্যাটায়ন সমৃদ্ধ সেক্স কুইঅক্সাইডের সঞ্চয় ঘটে, তাকে পর্জলাইজেশন বলা হয়। এই পর্জলাইজেশন পদ্ধতি বেশি বৃষ্টিপাতযুক্ত পার্বত্য অঞ্চলে কিন্তু বেশি প্রাধান্য লাভ করে। পরিলক্ষিত অঞ্চল হচ্ছে রাশিয়ার বিস্তৃত তৈগা বনভূমিতে এই প্রক্রিয়া লক্ষ্য করা যায়। অনুকূল পরিবেশ বলছে যে 1 নম্বর হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, আর্দ্র পরিবেশ অর্থাৎ উষ্ণতা 3 থেকে 10 ডিগ্রি এবং বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার। 2 হচ্ছে গ্রানাইট, বেলে পাথর, কোয়ার্টজ প্রভৃতি অম্লধর্মী মৃত্তিকার উপস্থিতি এবং সরলবর্গীয় বনভূমি পরিবেশে পর্জলাইজেশনের পক্ষে আদর্শ। প্রক্রিয়াটা কীভাবে কাজ করে বলছে, পর্জলাইজেশন প্রক্রিয়ার প্রধান শর্ত হচ্ছে অম্লধর্মী জল বিশ্লেষণ। সরলবর্গীয় বৃক্ষের জৈবাংশ থেকে সৃষ্টি হয়। ক্যালসিয়াম পটাশিয়াম তোমার পরিবর্তে সিলিকার ভাগ বেশি থাকায় তা বিয়োজিত হয়ে জৈব পদার্থ অ্যাসিড উৎপন্ন করে। 2 হচ্ছে মৃত্তিকার শূন্য স্তরে সরলবর্গীয় বৃক্ষের পাতা, ডালপালা, ফুল, ফল প্রভৃতি বৃষ্টিপাত এবং বরফ গলা জলে পচে হিউমাসে পরিণত হয়। 3 নম্বর কি, আর্দ্রতা বেশি থাকায় এই জৈব অ্যাসিডযুক্ত জল ধৌত প্রক্রিয়ায় সহজ দ্রবীভূত সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম সহ সকল প্রকার ধাতব ক্যাটায়ন, কর্দম কণা, হিউমাস, অ্যালুমিনিয়াম, লৌহ অক্সাইড এ স্তর থেকে অপসারিত করে সিলিকা সমৃদ্ধ ধূসর রঙের অম্লধর্মী এই স্তর গঠিত হয়। আর সবশেষে হচ্ছে এই স্তর থেকে অপসারিত পদার্থগুলি বি স্তরে সঞ্চিত হয়ে জমাট বেঁধে গাঢ় রঙের দৃঢ় সংঘবদ্ধ অদ্রবণীয় স্তর গড়ে ওঠে। একে হার্ড প্যান বলা হয়। তাহলে দেখো এই হার্ড প্যানের উপরে কিন্তু টিকা আসে। হ্যাঁ, একে পর্জলাইজেশন প্রক্রিয়ায় পর্জল মাটি গড়ে ওঠে। এবং এখানে এই ছবিটা এখানে তোমরা দিতে পারো পর্জলাইজেশন পদ্ধতিতে। এই দেখো, এটা হচ্ছে পর্জলাইজেশন পদ্ধতিতে, যেখানে তোমার এরকম করে দেখো বৃষ্টিপাত বেশি হওয়ার জন্য উপর থেকে নিচের দিকে আসছে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, লবণ। তাহলে এটা তোমার পর্জলাইজেশন পদ্ধতি। নেক্সট কি আছে দেখো, ল্যাটেরাইজেশন। তাহলে ল্যাটেরাইজেশন কোনটাকে বলছে? ল্যাটেরাইজেশন হচ্ছে তোমার ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা, আমাদের যে লাল মাটির দেশ অর্থাৎ আমাদের রাঢ়বঙ্গ যেটা আছে সেটা তোমার এই ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকাতে গঠিত, বেশি বৃষ্টিপাত হয়। দেখো, যে প্রক্রিয়ায় অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের মৃত্তিকার উপরিস্তর থেকে তোমার ধাতব যৌগগুলি ধৌত প্রক্রিয়ায় অপসারিত হয়ে নিচের স্তরে সঞ্চিত হয়, কিন্তু উপরিস্তরে লৌহ এবং অ্যালুমিনিয়ামের জারিত কণাগুলি সেক্স অক্সাইড রূপে লাল বর্ণের ও ইটের মতো কঠিন আস্তরণ সৃষ্টি করে এবং ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি করে। ল্যাটেরাইট মৃত্তিকা মাটির সৃষ্টির এই প্রক্রিয়াকে ল্যাটেরাইজেশন বলা হয়। তাহলে অনুকূল পরিবেশ কোথায় এই ল্যাটেরাইজেশন সৃষ্টি হয় বলছে, অধিক বৃষ্টিপাতযুক্ত অধিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টিপাতযুক্ত উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে এটা সৃষ্টি হয়। 2 হচ্ছে লোহা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ আদিশিলা। 3 হচ্ছে চিরহরিত এবং পর্ণমোচী বৃক্ষের সমাবেশ ল্যাটেরাইট মৃত্তিকা গঠনের পক্ষে আদর্শ। প্রক্রিয়া কি বলছে, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে হিউমিফিকেশন এবং খনিজকরণ প্রক্রিয়ায় দ্রুত ঘটায় মৃত্তিকার উপরিস্তরে ক্ষারীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। দেখো, এই ছবিটা হবে তোমার ল্যাটেরাইজেশন পদ্ধতির ছবি। অধিক বৃষ্টিপাতের জন্য জলের সঙ্গে দ্রবীভূত এই সকল ক্ষারীয় পদার্থ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম প্রভৃতি ধৌত প্রক্রিয়ায় মাটির উপরিস্তর থেকে নিচের স্তরে অপসারিত হয়ে মাটি আম্লিক প্রকৃতির হয়। 3 নম্বর হচ্ছে, এই সকল পদার্থের সঙ্গে সিলিকা নিচের স্তরে অপসারিত হলেও লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের জারিত কণাগুলি সেক্স অক্সাইড রূপে উপরিস্তরে ঠিক নিচে উপপৃষ্ঠীয় অংশে জমা হতে থাকে। 4 হচ্ছে, ভূপৃষ্ঠের ঠিক নিচে অবস্থানকালে সেক্স অক্সাইডের স্তরটি কোমল থাকে, কিন্তু ঋতুভেদে ভৌম জলস্তর ওঠানামার কারণে সেক্স অক্সাইড বায়ুর সংস্পর্শে এসে পোড়া ইটের মতো কঠিন আস্তরণ গঠন করে, যাকে ডুরিক্রাস্ট বলা হয়। দেখো, এই ডুরিক্রাস্টও কিন্তু তোমাদের টিকা হিসাবে আসতে পারে। তাহলে এটা গেল তোমার ল্যাটেরাইজেশন পদ্ধতি। এরপর দেখো, ল্যাটেরাইজেশনের পরে কি আছে আমাদের তোমার স্যালিনাইজেশন, তাই তো? তাহলে স্যালিনাইজেশন মানে স্যালাইন থেকে আসছে তোমার স্যালিনাইজেশন। তাহলে লবণ প্রকৃতির মৃত্তিকা যেখানে সৃষ্টি করছে। দেখো, এটা কিন্তু কম প্রকৃতির বৃষ্টিপাত। দেখো, যে প্রক্রিয়ায় মৃত্তিকা স্তরে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লবণ ক্লোরাইড বা সালফেট রূপে সঞ্চিত হয় তাকে স্যালিনাইজেশন বলা হয়। অনুকূল পরিবেশ, কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এখানে কিন্তু তোমার স্যালিনাইজেশন বা লবণ প্রকৃতির মৃত্তিকা গড়ে ওঠে। বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেখানে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন বেশি, ভৌম জলে লবণতার ভাগ বেশি, জল নিকাশি ব্যবস্থা অনুন্নত, সেখানে স্যালিনাইজেশন প্রক্রিয়া অধিক কার্যকরী হয়। এই প্রক্রিয়াটা কীভাবে দেখো, প্রথমে বলছে 1 নম্বর, মরু এবং মরুপ্রায় অঞ্চলে বৃষ্টির জলের অভাবে মৃত্তিকার লবণ ধৌতীকরণ প্রক্রিয়ায় অপসারিত না হয়ে বি স্তরে সঞ্চিত হয়। এভাবে সৃষ্ট মৃত্তিকাকে সোলানচক বলে। ঠিক আছে, সোলানচক। দেখো, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সোলানচক কি? 2 হচ্ছে, বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন বেশি হলে কৌশিক প্রক্রিয়ায় জলের সঙ্গে অভ্যন্তরে লবণ উঠে আসে।
এই দেখো এই যে তো বিপরীত প্রক্রিয়া কাজ করছে, দেখো এটা হচ্ছে স্যালিনাইজেশন মৃত্তিকার তোমার ছবি দেখতে পাচ্ছ। যেমন ল্যাটেরাইজেশন এবং তোমার পর্জোলাইজেশনে কী হচ্ছিল, এটা নিচের দিকে আসছিল, এ বি স্তর থেকে নিচের দিকে আসছিল, কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে, এটা উপরের দিকে যাচ্ছে, বুঝতে পেরেছো। 3 নম্বর কি, বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন বেশি হলে কৌশিক প্রক্রিয়ায় জলের সঙ্গে অভ্যন্তরে লবণ উঠে আসে। জল বাষ্পীভূত হলে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, ক্লোরাইড লবণ অধক্ষিপ্ত হয়ে ভূপৃষ্ঠের নিকটে মাটির উপরিস্তরে সাদা লবণের স্তর গঠন করে। 3 হচ্ছে নিম্নভূমি অঞ্চলে যেখানে ভৌম জলে লবণ থাকে সেখানে মৃত্তিকায় লবণের সঞ্চয় ঘটে। 4 হচ্ছে জল নিকাশি ব্যবস্থা অপর্যাপ্ত হলে, সেচের জল লবণাক্ত হলে, উপকূল অঞ্চলে সমুদ্রের লবণাক্ত জল মাটিতে প্রবেশ করলে মৃত্তিকা স্তরে লবণের সঞ্চয় ঘটে। তাহলে এই হচ্ছে তোমার স্যালিনাইজেশন পদ্ধতি। এরপর দেখো আছে ক্যালসিফিকেশন। তাহলে ক্যালসিফিকেশন বলছে মৃত্তিকার সৃষ্টিতে যে প্রক্রিয়ায় মৃত্তিকার পরিলেখের যে কোনো একটি অংশে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, মানে চুনা পাথর যেটাকে বলছে, বুঝতে পারছো, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট সঞ্চয় ঘটে, তাকে ক্যালসিফিকেশন বলা হয়। অনুকূল পরিবেশ কি, স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বা নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলে কিংবা চুনা পাথর, ডলোমাইট জাতীয় আদি শিলায় এই প্রক্রিয়া বিশেষ কার্যকরী হয়। প্রক্রিয়া কি বলছে, আবহবিকার এবং ক্ষয়ের ফলে মৃত্তিকা শিলা এবং আয়ন রূপে নিঃসৃত ক্যালসিয়াম কার্বনেট ডাইঅক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে দ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট সৃষ্টি করে। এই কার্বনেটের বৃষ্টির জলের দ্বারা ধৌত প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ থেকে অল্প গভীরে সঞ্চিত হয়। CO2 plus H2O সমান H2CO3, H2CO3 plus Ca is equal to Ca into H2 whole 2 plus 2H, এবং CaH2 whole 2 plus CO2 is equal to CaCO3 plus H2O plus CO2। এটাই হচ্ছে তোমার তোমার রাসায়নিক বিক্রিয়া। ধৌত প্রক্রিয়ার দ্বারা অপসারিত না হবার কারণে ক্যালসিয়াম কার্বনেট বীজস্তরে সঞ্চিত হয়ে খুব কঠিন রূপ ধারণ করে, একেই হার্ড প্যান বলা হয়। তাহলে দেখো প্রত্যেকটা পদ্ধতি, তোমার পর্জোলাইজেশন বলো, ল্যাটেরাইজেশন বলো, স্যালিনাইজেশন বলো, ক্যালসিফিকেশন বলো, প্রত্যেকটাতে কিন্তু এই যে বিশেষ যে স্তর, যেমন এটাতে হার্ড প্যান, স্যালিনাইজেশনে তোমার সোলানোচক, তারপর তোমার ল্যাটেরাইজেশনে যেমন তোমার ডুরিক্রাস্ট, এবং পর্জোলাইজেশনে যেমন তোমার ওই তোমার ডাফ, এগুলো হচ্ছে তোমার বিশেষ শব্দ, এগুলো কিন্তু আলাদা করে তোমাদের প্রশ্নে কিন্তু আসতে পারে। তাহলে এটা গেল তোমার ক্যালসিফিকেশন। এবারে শেষ যেটা আছে সেটা হচ্ছে গ্লেজেশন। তাহলে গ্লেজেশনটা কি দেখো, গ্লেজেশন বলছে জলমগ্ন অবতল ভূমি বা আর্দ্র শীতল তুন্দ্রা জলবায়ু বা শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর জলাভূমি অঞ্চলে বিজারণ প্রক্রিয়ার যে নিচের বা ধূসর রঙের যে গ্লেই মাটি সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে গ্লেজেশন বলা হয়। বৈশিষ্ট্য কি, এই প্রক্রিয়ায় জীবাণুদের কার্যক্ষমতা ব্যাহত হয়, এই প্রক্রিয়ায় মাটির বীজস্তরে লক্ষ্য করা যায়, আর এই প্রক্রিয়ায় জৈব পদার্থের জারণের পরিবর্তে বিজারণ ঘটে থাকে। বাকিগুলোতে কিন্তু জারণ সৃষ্টি হয়, এটাতে কিন্তু বিজারণ সৃষ্টি হয়, অর্থাৎ এখানে কিন্তু জলটা বিযুক্ত হয় আর ওগুলোতে তোমার জল যুক্ত হয়। এবারে প্রক্রিয়া জারণ, জার অন অর্থাৎ জলের যুক্তিকরণ, আর যেখানে হবে না বিজারণ যখন হবে তখন জল বিযুক্ত হবে, বুঝতে পেরেছো। এবার দেখো প্রক্রিয়া হচ্ছে জলমগ্ন স্থান বা জলাভূমির মৃত্তিকায় অক্সিজেনের যোগান কম থাকায় ক্ষুদ্র জীবাণুসমূহ অধিক সক্রিয় হতে পারে না, তাই মৃত্তিকাস্থিত জৈব পদার্থের জারণের বদলে বিজারণ প্রক্রিয়া চলতে থাকে, ফলে জৈব অম্লের সৃষ্টি হয় এবং আংশিক জারিত জৈব পদার্থের সঞ্চয়ের ফলে পিট স্তর গড়ে ওঠে। তাহলে দেখো পিট স্তর, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, এবং এই অবস্থায় ক্ষুদ্র জীবাণু Fe3 কে Fe2 বা ফেরিক এ পরিণত করে, এতে মৃত্তিকার রং স্বাভাবিক বাদামির পরিবর্তে ধূসর বা নীলাভ বাদামি হয়ে পড়ে। মৃত্তিকা সৃষ্টির এই প্রক্রিয়া গ্লেজেশন নামে পরিচিত। তাহলে এইটা গেল তোমার। এবার বলছে জলমগ্ন অবস্থায় সাময়িক হলে এই প্রক্রিয়ায় আংশিকভাবে ঘটে, এর ফলে মৃত্তিকায় লাল, নীল, বাদামি, ধূসর, হলদে ইত্যাদি রঙের ছিটছিট দাগ দেখা যায়। এই প্রক্রিয়াকে বগ মৃত্তিকার সৃষ্টি হয়। বগ মৃত্তিকা কি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে বগ মৃত্তিকা হচ্ছে তোমার এই পদ্ধতিতে সৃষ্ট একটা মৃত্তিকা। তাহলে গ্লেজেশন হয়ে গেল। এরপরে দেখো আমরা যেটা জানবো সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলি কি কি, ঠিক আছে। মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক বা মৃত্তিকা সৃষ্টির উপাদান। তাহলে নিয়ন্ত্রকগুলিকে দেখো দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয় কি কি, সক্রিয় হচ্ছে দুটি, একটা হচ্ছে জলবায়ু আর একটা জীবজগৎ, ঠিক আছে, এই দুটোই হচ্ছে তোমার সক্রিয়। আর অন্যদিকে নিষ্ক্রিয় কি কি আছে, নিষ্ক্রিয় হচ্ছে তোমার ভূপ্রকৃতি, প্যারেন্ট মেটেরিয়াল বা জনকশিলা আর সময়, এই তিনটা হচ্ছে তোমার নিষ্ক্রিয়। তাহলে প্রথমে আমরা মৃত্তিকা সৃষ্টির যে সক্রিয় উপাদানগুলো আছে তাহলে সেগুলো তাহলে আমরা আলোচনা করি। দেখো সক্রিয়ার মধ্যে প্রথমে আছে তোমার জলবায়ু। তাহলে জলবায়ুর মধ্যে প্রথমে আমরা কি কি জানবো, বৃষ্টিপাত এবং তাপমাত্রা সম্পর্কে। তাহলে বৃষ্টিপাত কি, দেখো বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে প্রথমে 1 নম্বর বলছে অম্লত্ব, বলছে অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মাটির উপরিস্তর থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি দ্রবণীয় ক্ষারকীয় উপাদানগুলি জলে ধৌত প্রক্রিয়ায় নিচে অপসারিত হয়। তবে লৌহ, অ্যালুমিনিয়াম অক্সাইড অদ্রাব্য পদার্থ উপরিস্তরেই থেকে যায়। এর ফলে পেডাল ফার
শ্রেণীর অম্ল মৃত্তিকার সৃষ্টি হয়। এই হলো তোমার প্রথম। 2 নম্বর কি ক্ষারীয়, বলছে বৃষ্টি কম হলে ধৌত প্রক্রিয়ার অভাবে ক্ষারীয় পদার্থগুলি মাটির উপরিস্তরে থেকে যায়, এর ফলে ক্ষারধর্মী মৃত্তিকার সৃষ্টি হয়। তাহলে বেশি বৃষ্টিপাত হলে তোমার অম্লধর্মী মৃত্তিকা, কম বৃষ্টিপাত হলে তোমার ক্ষারধর্মী মৃত্তিকা সৃষ্টি হবে। এরপরে 3 নম্বর কি বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে স্বাভাবিকভাবে সহজ দ্রবণীয় পদার্থসমূহ সূক্ষ্ম কর্দম এবং দ্রবণীয় জৈব পদার্থ বেশ গভীরে সঞ্চিত হয়ে ফলে মৃত্তিকার গভীরতা বৃদ্ধি পায়। 4 নম্বর কি অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের আধিক্যের কারণে মাটিতে জৈব পদার্থের সঞ্চয়ের ফলে হিউমাস ও নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়। 5 নম্বর হচ্ছে বৃষ্টিপাত শিলার রাসায়নিক আবহবিকার ত্বরান্বিত করায় আর্দ্র অঞ্চলে মৃত্তিকায় কর্দমের পরিমাণ বৃদ্ধি পায়। 6 হচ্ছে বৃষ্টির জলে এলুভিয়েশন প্রক্রিয়ায় খনিজ পদার্থ দ্রবীভূত এবং অপসারিত হয়ে খনিজবিহীন এ স্তর বা এলুভিয়াল স্তর গঠিত হয়। তারপর দেখো কার্বনেশন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেশন প্রক্রিয়ায় ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হলে মৃত্তিকায় অধিক গভীর স্তরে স্থানান্তরিত হয়। এগুলো তোমার জলবায়ু। এবার দেখো তাপমাত্রা কি করছে। তাপমাত্রায় প্রথমেই বলছে যে ভ্যান হপ এর সূত্র অনুসারে প্রতি 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার দ্বিগুণ বাড়ে। এই কারণে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের তুলনায় উষ্ণ ক্রান্তীয় অঞ্চলে মৃত্তিকা পরিলেখ দ্রুত পরিণতি লাভ করে। 2 নম্বর কি অধিক উষ্ণতার জন্য আবহবিকারের ভূত্বকে অধিক গভীর পর্যন্ত ক্রিয়াশীল হয়, ফলে মাটির গভীরতা বৃদ্ধি পায়। 3 হচ্ছে উষ্ণতার প্রভাবে কাঁচা জৈব পদার্থ দ্রুত হিউমাসে পরিণত হয়, তবে অধিক উষ্ণতায় হিউমাস অচিরেই খনিজীকৃত হয়ে যায়, ফলে মাটির জৈব পদার্থের পরিমাণ কমে যায়। তারপর দেখো বলছে তাপমাত্রা বেশি হলে মৃত্তিকার প্রাথমিক খনিজগুলি রাসায়নিক বিক্রিয়ার আধিক্যের কারণে গৌণ খনিজে পরিণত হয়, ফলে মাটিতে কেওলিনাইট, তারপরে তোমার মন্টমোরিলোনাইট প্রভৃতি কর্দম খনিজের পরিমাণটা বৃদ্ধি পায়। এবারে বর্ণ বা রং, বলছে উষ্ণ বৃষ্টিপাত দুটোই বেশি হলে জারণ প্রক্রিয়া সক্রিয় হওয়ায় মৃত্তিকায় লোহার পরিমাণ হ্রাস বৃদ্ধি ঘটে। উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটি বাদামি বা লাল রঙের এবং শীতল ও আর্দ্র অঞ্চলের মাটি ধূসর বা হলুদ বর্ণের হয়ে থাকে। 6 হচ্ছে তোমার সিলিকার পরিবর্তন, হচ্ছে আর্দ্র অঞ্চলে উষ্ণতা বৃদ্ধি পেলে মাটিতে সিলিকা এবং শেক্সপিয় অক্সাইডের অনুপাত কমে যায়। এই হচ্ছে তোমার বৃষ্টিপাত। এবারে বলছে তোমার বায়ু প্রবাহের ভূমিকা। তাহলে উষ্ণতা হলো, বৃষ্টিপাত হলো, এবারে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ বলছে তোমার মৃত্তিকা গঠনে বায়ু প্রবাহের যথেষ্ট প্রভাব রয়েছে। 1 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ মৃত্তিকার উপরের স্তরের সূক্ষ্ম কণা বহন করে মৃত্তিকা স্তর গঠনকে প্রভাবিত করে। 2 হচ্ছে স্থানান্তরিত বা অপসারিত মাটি সৃষ্টিতে বায়ু প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যেমন লোয়েস মাটি। ঠিক আছে, এরপর দেখো জীবজগতের ভূমিকা। তাহলে আমরা প্রথমে জলবায়ুর ভূমিকা বললাম, এবার দেখো জীবজগতের ভূমিকা। বলছে জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, অণুজীব, মানুষ সকলে প্রত্যক্ষ পরোক্ষভাবে মৃত্তিকা গঠনকে নিয়ন্ত্রণ করে। এবার উদ্ভিদ কীভাবে প্রভাব বিস্তার করছে। 1 নম্বর হচ্ছে জৈব পদার্থ সংযোজন এবং বিয়োজন। বলছে স্বাভাবিক উদ্ভিদ মাটিতে জৈব পদার্থের যোগান দেয়, তবে বিভিন্ন অঞ্চলে উদ্ভিদ অঞ্চলে বিভিন্ন পরিমাণ ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়। আর 2 নম্বর কি রেগোলিত গঠন। বলছে উদ্ভিদের শিকড় শিলায় প্রবেশ করে এবং জৈব যান্ত্রিক আবহবিকারের মাধ্যমে রেগোলিত সৃষ্টিতে সাহায্য করে। আবার মাটির মধ্যে শিকড় পচে গিয়ে জৈব অ্যাসিডের সৃষ্টি হয়ে খনিজের বিয়োজন ঘটিয়ে মৃত্তিকা গঠনকে প্রভাবিত করে। এরপর দেখো কি হচ্ছে রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান কি বলছে। বলছে উদ্ভিদের পরিত্যক্ত অংশের রাসায়নিক গঠন মৃত্তিকার রাসায়নিক ধর্মকে নিয়ন্ত্রণ করে। যেমন সরলবর্গীয় বনভূমিতে পাতার ক্যালসিয়াম পটাশিয়াম কম থাকায় আম্লিক পর্জল মৃত্তিকার সৃষ্টি হয়। আর দেখো জৈব পদার্থের সঞ্চয়। বলছে মৃত্তিকার কত গভীরে জৈব পদার্থের সঞ্চয় উঠবে তা উদ্ভিদের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন তোমার অরণ্য অঞ্চলে মৃত্তিকার উপরিভাগে জৈব পদার্থ বেশি থাকে, কিন্তু তৃণভূমিতে জৈব পদার্থের অনেক গভীর পর্যন্ত সঞ্চিত হয়। তাহলে এই গেল তোমার। আর অন্যান্য কী কী বৈশিষ্ট্য আছে দেখো। বলছে জৈব পদার্থ সমৃদ্ধ মাটির রং কালো হয়। 2 হচ্ছে তোমার জৈব পদার্থ মাটির জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে। জৈব পদার্থ মৃত্তিকার গঠন সুসংবদ্ধ করে, মৃত্তিকা ক্ষয় নিবারণ করে। উদ্ভিদের শিকড় মাটিতে প্রবেশ করে বায়ু চলাচলের পথ সৃষ্টি করে। আর জৈব পদার্থ বেশি হলে মাটির ওপর স্তর পুরু এবং খনিজ সমৃদ্ধ এবং মাটি অধিক উর্বর হয়ে ওঠে। এবার দেখো প্রাণী জগতের প্রভাব। এটা আমরা উদ্ভিদ জগতের প্রভাব সম্পর্কে আলোচনা করলাম। এটা প্রাণী জগৎ। প্রথমে বলছে উদ্ভিদের ন্যায় প্রাণীর দেহাবশেষ এবং জৈব পদার্থ প্রধান উৎস। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে পিঁপড়ে, কেঁচো, ইঁদুর, উইপোকা, শামুক, কেন্ন প্রভৃতি মৃতভেদী প্রাণী শিলায় গর্ত খুঁড়ে বিচ্ছিন্ন ভবন ঘটিয়ে রেগোলিত গঠনে সাহায্য করে। 3 নম্বর কি এরা মাটিতে নাইট্রোজেন ও ক্যালসিয়াম সমৃদ্ধ মল ত্যাগ করে গর্ত সৃষ্টির মাধ্যমে জল বায়ু চলাচলে সুবিধা করে। এইভাবে প্রাণী জগৎ মাটির উর্বরতা বৃদ্ধি করে। 4 নম্বর মৃতভেদী প্রাণীগুলি ওপর ও নিচের স্তরে ওলট পালট করে মাটির গঠনে বাধা দেয়, এতে মাটির স্তর গঠন দীর্ঘায়িত হয়। আর অন্যান্য কি আছে, কেঁচো ক্রিয়ার মৃত্তিকা
মৃত্তিকার উপরে স্তর দানা দ্বার গঠনযুক্ত হয়। শামুক ঝিনুক প্রাণীদের দেহের অস্থিত মাটিতে ক্যালসিয়ামের পরিমাণ বৃদ্ধি করে। এবার দেখো তাহলে উদ্ভিদ হলো, প্রাণী হলো, এবারে অণুজীবের প্রভাব, মানে অণুজীবগুলো কীভাবে প্রভাব বিস্তার করে। এক নম্বর বলছে তোমার ব্যাকটেরিয়া, ফ্যাঙ্গি, সবুজ অ্যালগি, প্রোটোজোয়া, তারপরে তোমার নিমাটোডস, রেটিফার প্রভৃতি অণুজীবের মাটির গঠন এবং বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ব্যাস এটা হলেই হবে। এরপর দেখো মানুষের ভূমিকা। মানুষ হচ্ছে সুপার অ্যানিম্যাল। মানুষের ভূমিকা কী আছে? এক নম্বর হচ্ছে মানুষ রাস্তাঘাট তৈরি, ঘরবাড়ি নির্মাণ, খনিজ আহরণ ইত্যাদি কাজকর্মে শিলা চূর্ণ বিচূর্ণ করে রেগুলিত তৈরি করে। দুই হচ্ছে বৃক্ষছেদনের মাধ্যমে মাটির জৈব পদার্থের পরিমাণ কমায় এবং মাটিতে ক্ষয়কে ত্বরান্বিত করে মাটির গঠন প্রক্রিয়ায় বাধা দান করে। তিন নম্বর হচ্ছে অধিক জলসেচ, রাসায়নিক সারের প্রয়োগের মাধ্যমে মাটিতে লবণের পরিমাণ বৃদ্ধি করে। তারপরে আছে তোমার বৃক্ষরোপণ, শস্যাবর্তন, ধাপ চাষ, ঝুম চাষ নিয়ন্ত্রণে ইত্যাদি কাজে মাধ্যমে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তাহলে এইটা গেল তোমার মৃত্তিকা সৃষ্টির সক্রিয় উপাদান। এরপরে আমরা নিষ্ক্রিয় উপাদান। নিষ্ক্রিয় উপাদানে প্রথমে কি আছে? ভূমির প্রকৃতি। তাহলে ভূপ্রকৃতি দেখো, প্রথমে দেখো কত রকমের ভূপ্রকৃতি: সমতল প্রকৃতি, মাঝারি ঢালযুক্ত, অধিক ঢালযুক্ত এবং ঢালের অভিমুখ এবং ভূমির উচ্চতা। তাহলে এই চারটে নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে সমতল ভূমিতে কি হয় দেখো, বলছে এরূপ ভূমিতে বৃষ্টির জলের প্রায় সবটুকুই মৃত্তিকা গ্রহণ করে, ফলে ধৌত প্রক্রিয়ায় মৃত্তিকার গভীরতা বৃদ্ধি পায় এবং মৃত্তিকার পরিলেখ সুন্দর করে গড়ে ওঠে। দুই কি অপসারিত না হওয়ায় মৃত্তিকা কর্দম কণা এবং খনিজ কণা সমৃদ্ধ এবং উর্বর হয়। তিন নম্বর হচ্ছে বৃষ্টির জল প্রবেশ করায় ভৌমজল জলতল অল্প গভীরে বিরাজ করে। তাহলে এটা গেল। এবারে মাঝারি ঢালযুক্ততে কি হয়, বলছে এরূপ ঢালে তোমার ঢাল 8 ডিগ্রি থেকে 16 ডিগ্রি, বৃষ্টিতে জলের বেশ কিছু অংশ ঢাল বেয়ে গড়িয়ে চলে, তবে ধৌত প্রক্রিয়া কিছুটা কার্যকরী হওয়ায় মৃত্তিকার গভীরতা মাঝারি 50 থেকে 100 সেন্টিমিটার হয়ে থাকে। 2 নম্বর কি, প্রবহমান জলের সঙ্গে প্রধানত সূক্ষ্ম কর্দম কণা এবং জল পদার্থ অপসারিত হওয়ায় কারণে মাটি কর্কশ, বালু এবং কাঁকড়যুক্ত হয়। এই মাটির জল ধারণ ক্ষমতা কম এবং উর্বরতাও কিন্তু কম। এর অধিক ঢালযুক্ত মৃত্তিকা, বলছে এরূপ জমিতে ঢাল বেশি, প্রায় 16 ডিগ্রির বেশি হওয়ায় বৃষ্টির জলের প্রায় সবটাই অপসারিত হয়, ফলে ধৌত প্রক্রিয়ায় কার্যকরী না হওয়ায় মৃত্তিকার গভীরতা কিন্তু খুবই কম। এবার 2 নম্বর কি, স্বল্প পরিমাণ কর্দম কণা, বালুকণা এবং নুড়ি সমৃদ্ধ পাতলা মৃত্তিকার স্তর পাহাড়ের ঢালে বিরাজ করে। 3 হচ্ছে পাহাড়ের ঢালের এই অপরিণত ও নবীন মাটির সঙ্গে শিলাখণ্ড, বোল্ডার, নুড়ি, কাঁকড় মিশে যে মাটি সৃষ্টি হয় তাকে কঙ্কালসার মাটি বলা হয়। 4 নম্বর হচ্ছে ভূমি ঢালের পার্থক্যের কারণে উপত্যকার উঁচু এবং নিচু অংশে ভূমির ঢাল অনুসারে বিভিন্ন মৃত্তিকা সৃষ্টি হয়, একে মৃত্তিকার ক্যাটেনা বলা হয়। ঠিক আছে, তাহলে এই গেল। এবার ঢালের অভিমুখ এবং আকৃতি, বলছে উত্তর গোলার্ধে পর্বতের দক্ষিণমুখী ঢাল উত্তরমুখী ঢাল অপেক্ষা অধিকতর আলোকিত এবং উষ্ণ আর্দ্র থাকে, তাই একে ক্ষারধর্মী চুনময় মাটি সৃষ্টি হয় এবং বিপরীত ঢালে আম্লিক প্রকৃতির মৃত্তিকা সৃষ্টি হয়। এরপর দেখো ভূমির উচ্চতা, বলছে পার্বত্য অঞ্চলে বেশি উচ্চতায় বিভিন্ন ধরনের জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ বিরাজ করায় বিভিন্ন ধরনের মৃত্তিকা গঠিত হয়। আর্দ্র নিম্নভূমিতে গ্লেই মৃত্তিকা, জলাভূমিতে বগ মৃত্তিকা গড়ে ওঠে। এরপর দেখো তাহলে আমরা 2 নম্বর আলোচনা করবো, সেটা হচ্ছে প্যারেন্ট মেটেরিয়াল বা জনক শিলা। তাহলে জনক শিলা তোমার কীভাবে তোমার প্রভাব বিস্তার করছে। প্রথমে হচ্ছে তোমার রাসায়নিক ধর্ম, জনক শিলার রাসায়নিক ধর্ম হচ্ছে গ্রানাইট, নিস প্রভৃতি শিলায় সিলিকার ভাগ বেশি থাকায় তা থেকে সৃষ্ট মাটি আম্লিক প্রকৃতির হয়। তাহলে এটা গেল তোমার 1 নম্বর। 2 নম্বর কি, বেসল্ট, ডলোরাইট, গ্যাব্রো, পেরিডোটাইট ইত্যাদি শিলায় ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম বেশি থাকায় এখানে সৃষ্ট মাটি কিন্তু ক্ষারধর্মী হয়ে থাকে। তাহলে এটা গেল তোমার 1 নম্বর। 2 নম্বর কি, মৃত্তিকার গ্রথন। মৃত্তিকার গ্রথনটা কীভাবে প্রভাব বিস্তার করছে, বলছে হালকা রঙের গ্রানাইট এবং রায়োটাইট বেলে পাথর থেকে সূক্ষ্ম গ্রথনের জল ধারণ ক্ষমতা যুক্ত বেলে মাটি সৃষ্টি হয়। 2 নম্বর কি, তোমার ব্যাসল্ট থেকে সূক্ষ্ম গঠনযুক্ত অধিক জল ধারণ ক্ষমতা সম্পন্ন এঁটেল জাতীয় কৃষ্ণ মৃত্তিকা সৃষ্টি হয়। এবার দেখো কর্দমের পরিমাণ, ওই জনক শিলায় ফেলসপার খনিজের পরিমাণ বেশি থাকলে তা থেকে উৎপন্ন মাটিতে কর্দমের পরিমাণ তোমার বেশি থাকে, আর কোয়ার্জাইট খনিজের পরিমাণ বেশি থাকলে কর্দম কণার পরিমাণ কিন্তু কম হয়। তাহলে এটা গেল তোমার ওই মৃত্তিকার সৃষ্টিতে তোমার জনক শিলার প্রভাব। এরপর কি, মৃত্তিকার সৃষ্টির হার, বলছে অম্লধর্মী শিলা থেকে আম্লিক প্রকৃতির মাটি যেমন পর্জল তোমার সৃষ্টি হয়। আবার লৌহ এবং ম্যাঙ্গানিজ যৌগের আধিক্যের কারণে লাল রঙের মৃত্তিকার সৃষ্টি হয়। মৃত্তিকার গঠন, বলছে জনক শিলায় চুনের ভাগ বেশি থাকলে মৃত্তিকার দানাগুলি সুসংবদ্ধ এবং মজবুত গঠনযুক্ত উর্বর মৃত্তিকা সৃষ্টি করে। স্থানান্তর, বলছে আদি শিলা ক্ষয়ীভূত হয়ে এবং প্রাকৃতিক শক্তি দ্বারা অন্যত্র প্রবাহিত এবং সঞ্চিত হয়ে মাটি সৃষ্টি হলে তাকে পরিবাহিত মাটি বলা হয়।
এবার দেখো সময়, এবারে আমরা পরে নির্ণয় করবো সময় কীভাবে তোমার প্রভাব বিস্তার করছে। ওই জনকশিলা থেকে রেগলিত সৃষ্টির মধ্য দিয়ে পরিণত মাটি গড়ে উঠতে যে সময়ের প্রয়োজন হয় তাকে মৃত্তিকা সৃষ্টির সময় বলে। মৃত্তিকার গঠন একটি অত্যন্ত ধীর প্রক্রিয়া, মাত্র 2 সেন্টিমিটার মৃত্তিকা সৃষ্টিতে 500 বছরেরও বেশি সময় লাগে, ঠিক আছে। তাই মৃত্তিকা সৃষ্টিতে সময় একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ পরিণত মাটি বলছে হিসাব করে দেখা গেছে অনুকূল পরিবেশে 2 থেকে 2.5 সেন্টিমিটার পুরো মাটি সৃষ্টি হতে কয়েকশো বছর সময় লাগে। সুস্পষ্ট পরিলেখ যুক্ত মাটি সৃষ্টি হতে হাজার হাজার বছর সময়ের প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে অপরিণত মৃত্তিকা, বলছে স্বল্প সময়ে সৃষ্ট মাটি অপরিণত হয়। আর আবহবিকারের হার বলছে উষ্ণ আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকারের দ্রুত কার্যকর হয় বলে মাটি দ্রুত হারে গঠিত হয় এবং মরু অঞ্চলে বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। আর 4 নম্বরে জনকশিলা, বলছে নিজ শিলা কঠিন হওয়ায় মৃত্তিকার সৃষ্টি ধীর গতিত হয়, কিন্তু কর্দম শিলায় মৃত্তিকার গঠন দ্রুত হয়। আবার বেসল্টের তুলনায় বেলে পাথরে দ্রুত মৃত্তিকা গঠিত হয়। তাহলে এই হচ্ছে তোমার মৃত্তিকা সৃষ্টিতে নিয়ন্ত্রক বা উপাদানগুলি। এরপর দেখো আমরা জানবো যে মৃত্তিকা পরিলেখ কাকে বলে। মৃত্তিকা পরিলেখ, তাহলে মৃত্তিকা পরিলেখ বলতে তোমার তার যে স্তর বিন্যাস, অর্থাৎ মৃত্তিকার উপর থেকে নিচের দিকে যে স্তর বিন্যাস সেইটাকে তোমার বলছে মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল। দেখো বলছে অনুকূল প্রাকৃতিক পরিবেশে গঠিত পরিণত মৃত্তিকার ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরে আদিশিলা পর্যন্ত উলম্ব প্রস্থচ্ছেদ, হ্যাঁ পরিলেখ মানেই হচ্ছে তোমার প্রস্থচ্ছেদ। উলম্ব প্রস্থচ্ছেদ করলে ভূপৃষ্ঠের সমান্তরালে পর্যায়ক্রমিকভাবে কয়েকটি স্তর এবং উপস্তর লক্ষ্য করা যায়। মৃত্তিকার এই সামগ্রিক প্রস্থচ্ছেদকে মৃত্তিকার পরিলেখ বলে। হ্যাঁ, এবার দেখো আদর্শ পরিলেখ কোনটাকে বলছে। আদর্শ, তাহলে মৃত্তিকার পরিলেখ তো হলো, কিন্তু সমস্ত পরিলেখ কিন্তু আদর্শ হয় না। তাহলে আদর্শ পরিলেখ কোনটাকে বলছে, বলছে যে মৃত্তিকা পরিলেখের সমস্ত স্তর এবং উপস্তর সুস্পষ্ট এবং সম্পূর্ণভাবে লক্ষ্য করা যায় তাকে আদর্শ পরিলেখ বলে। বৈশিষ্ট্য কি, আদর্শ পরিলেখে OABCDR এই 5টি স্তর দেখা যায়। আর আদর্শ পরিলেখ সাধারণত খুব কমই গড়ে উঠতে দেখা যায়। উদাহরণ হচ্ছে আর্দ্র শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের পর্জল মাটিতে আদর্শ পরিলেখ দেখা যায়। তাহলে এই হলো তোমার পরিলেখ এবং আদর্শ পরিলেখ। এরপর দেখো আমরা জানবো যে আদর্শ পরিলেখ মৃত্তিকা পরিলেখের স্তরগুলি সচিত্র বর্ণনা দাও। তাহলে একটা তোমার যদি আদর্শ পরিলেখযুক্ত মৃত্তিকা হয় সেখানে কি কি স্তর দেখতে পাওয়া যায়, 5টি স্তরের কথা তো আমরা বললাম, এবং এই 5টা স্তর কীভাবে তোমার গঠিত হয় সেগুলো কিন্তু আমাদেরকে বর্ণনা করতে হবে। এবং তার সঙ্গে দেখো এই ছবিটা তোমাদেরকে দিতে হবে। এই ছবিতে দেখো প্রথমে উপরে ও স্তরের কথা বলা হয়েছে, এটা 1 নম্বর স্তর, ও মিনস অর্গানিজম, ঠিক আছে। তারপরে A B C এবং আর, তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5টা স্তর। এর মধ্যে সি এবং আর এটা হচ্ছে তোমার প্যারেন্ট মেটেরিয়াল, বুঝতে পেরেছো। আর এ আর বি এই দুটো স্তর সোলামের অন্তর্গত, বুঝতে পেরেছো। সোলাম, এ এবং বি স্তরটা সোলাম, অর্থাৎ এই অংশটা আস্তে আস্তে মৃত্তিকার দিকে তোমার সামনের দিকে এগিয়ে যায় এ এবং বি স্তরের দিকে, এটা প্যারেন্ট মেটেরিয়াল। এ স্তরে তোমার এলুভিয়েশন কার্যকরী হয় আর বি স্তরে ইলুভিয়েশন কার্যকরী হয়, অর্থাৎ এ স্তরে তোমার ক্ষরণ হয়, উপর থেকে জৈব পদার্থগুলো বৃষ্টির মাধ্যমে নিচের দিকে আসে এবং এই বি স্তরে সেটাকে সঞ্চয় হয়, বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই দিকেটা তোমাদের অতটা মনে রাখার দরকার নাই, ছবি আঁকার সময় শুধুমাত্র এই দিকটা উল্লেখ করবে তাহলেই কিন্তু হবে। প্রথমে হচ্ছে ও মিন অর্গানিজম, এ এবং বি এই দুটোকে একসঙ্গে সোলাম, এই দেখো এখানে লেখা আছে সোলাম, দেখতে পাচ্ছ। ও এ এবং বি এই দুটোকে কিন্তু একত্রে সোলাম বলা হয়। এ স্তরে এলুভিয়েশন হয় বা তোমার চুয়িকরণ এবং বি স্তরে ইলুভিয়েশন হয়, এবং এই ও এ বি সি এই 3টে স্তরকে একত্রে বলছে তোমার রেগোলিথ, বুঝতে পারছো। এই 3টে স্তরকে একত্রে বলছে রেগোলিথ। আর আটটা হচ্ছে তোমার কি, আটটা হচ্ছে তোমার জনকশিলা বা প্যারেন্ট মেটেরিয়াল, বুঝতে পারছো। তাহলে এই গেল, এবারে আমরা পরিলেখগুলি এবারে বর্ণনা করব। তাহলে প্রথমে কোন স্তর আছে, ও স্তর বা অর্গানিজম স্তর। দেখো কি বলছে, মাটির উপরি স্তরে কাঁচা জৈব পদার্থ হিউমাস সমৃদ্ধ জৈব স্তর বা ও স্তর গঠিত হয়। অবস্থান হচ্ছে মৃত্তিকা পরিলেখের সবচেয়ে উপরে বা পৃষ্ঠদেশে অবস্থিত। উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ, এগুলো কিন্তু দেখো তোমরা 1 2 3 4 করে পয়েন্ট করে করে লিখবে তাহলেই হবে। এরকম করে তোমার পয়েন্ট না দিলেও হবে, 1 2 3 4 করে লিখলেও কিন্তু তোমার লেখাটা কিন্তু তোমাদের সহজ হবে। বৈশিষ্ট্য কি বলছে, এই স্তরে জৈব পদার্থ আংশিক এবং সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় থাকে। এই স্তরে গাঢ় বাদামি কালো হয়। 3 নম্বর হচ্ছে এই স্তরের গভীরতা কম। 4 হচ্ছে অরণ্য বা তৃণভূমি অঞ্চলের মাটিতে এই স্তর সুস্পষ্টভাবে দেখা যায়, ঠিক আছে। এই স্তরের উপবিভাগ তোমার ছেড়ে দাও। এরপর দেখো
যেটা আছে তোমার এ স্তর। এবার আমরা এই স্তর সম্পর্কে আলোচনা করব। তাহলে এই বৈশিষ্ট্য পর্যন্ত আলোচনা করার পরে উপস্তরটা তোমাদের খুব একটা মনে করার দরকার নেই, আমি তোমাদের সুবিধার জন্য বলছি। তাহলে প্রথমে ও স্তর সম্পর্কে আমাদের আলোচনা করা হলো, এবারে বি স্তর সম্পর্কে আলোচনা করব। বি স্তর কোনটাকে বলছে, যে মৃত্তিকা পরিলেখের খনিজ সমৃদ্ধ প্রথম স্তরকে এই স্তর বলা হয়। এই স্তর থেকে প্রকৃত মৃত্তিকা শুরু হয়। অবস্থান কি, ও স্তর এবং বি স্তরের মাঝে অবস্থিত, অর্থাৎ উপরে থাকছে ও স্তর আর নিচে থাকছে বি স্তর, তার মাঝে কিন্তু এটা অবস্থান করছে। এবার উৎপত্তি বলছে বৃষ্টিবহুল এলাকায় এলুভিয়েশন প্রক্রিয়ায় বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত পদার্থ এবং সূক্ষ্ম কাদাকণা নিচের দিকে অবসারিত হয়ে এই স্তর সৃষ্টি হয়, তাই একে এলুভিয়াল স্তর বা চরম নিশ্চিত স্তর বা ধৌত স্তর বা ক্ষরণ স্তর বলে। কাদার কণাসমূহ, লৌহ অক্সাইড এবং অন্যান্য উপাদানসমূহ যান্ত্রিকভাবে এই স্তর থেকে অপসারিত হয়ে লেসিভেজ তোমার বলা হয়। বৈশিষ্ট্য কি, এলুভিয়েশনের জন্য এই স্তরে খনিজের পরিমাণ কম। 2 হচ্ছে জৈব পদার্থের কারণে উপরের দিকের রং কালো হলেও নিচের স্তরের রং হালকা ধূসর এবং ফ্যাকাশে হয়। 3 নম্বর, মরু অঞ্চলে এর গভীরতা 20 থেকে 25 সেন্টিমিটার, নাতিশীতোষ্ণ অঞ্চলে 40 থেকে 50 সেন্টিমিটার, আবার তোমার উপআর্দ্র অঞ্চলে 60 থেকে 75 সেন্টিমিটার। 4 হচ্ছে এই স্তরে মৃত্তিকার দানাগুলি বড় এবং কম ঘন সন্নিবিদ্ধ। 5 হচ্ছে এই স্তরটি সব ধরনের মৃত্তিকা পরিলেখে থাকে। 6 হচ্ছে এই স্তরটি সাধারণত অম্লধর্মী হয়। উপস্তরটা তোমাদের করার প্রয়োজন নেই, এতদূর করবে তাহলেই হবে। এরপর দেখো বি স্তর। বি স্তর সম্পর্কে কি বলছে, বলছে এই স্তরের ঠিক নিচে খনিজ সমৃদ্ধ বি স্তর, এই স্তরকে সঞ্চয় স্তর বা ইলুভিয়েশন, হ্যাঁ ILLUVIATION স্তর বলা হয়। অবস্থান কি, এ এবং সি স্তরের মাঝে অন্তঃস্তর রূপে অবস্থিত। উৎপত্তি বলছে জলের সঙ্গে এই স্তর থেকে অপসারিত কাদা কণা, লোহা, তোমার অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম প্রভৃতি ইলুভিয়েশন প্রক্রিয়ায় মাটির নিম্নে এসে সঞ্চিত হয়ে তোমার বি স্তর গঠন করে, তাই একে ইলুভিয়াল স্তর বা সঞ্চয় স্তরও বলা হয়। বৈশিষ্ট্য কি, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে এই স্তর থেকে আগত কাদা, লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হিউমাস একত্রে জমাট বেঁধে স্তর হার্ড প্যান গঠিত হয়। 2 নম্বর হচ্ছে আর্দ্র অঞ্চলে বি স্তরে সঞ্চিত লৌহ এবং লৌহ হিউমাসের কাঁকড়কে আর্সটেন বলা হয়। 3 হচ্ছে এই স্তরটি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি গাছের পুষ্টিমূলের ভাণ্ডার। 4 হচ্ছে এই স্তরটি গাঢ় রঙের স্থূল গঠন, প্রিজম এবং ব্লক গঠনযুক্ত। এই স্তরটি বেশ পুরু হয়, তবে অঞ্চলভেদে এর গভীরতার পার্থক্য লক্ষ্য করা যায়। ব্যাস এতদূর পর্যন্ত করবে তাহলেই হবে। তাহলে বি স্তর হলো। এরপরে আমরা জানবো সি স্তর সম্পর্কে। ঠিক আছে, সি স্তর মানে মৃত্তিকা পরিলেখের আদি শিলা এবং মাটির মধ্যে সংযোগ রক্ষাকারী স্তরকে সি স্তর বলা হয়। তাহলে বি স্তর শেষ মানে সোলাম শেষ হলো, বুঝতে পেরেছো? এবার সোলামের নিচে থাকছে তোমার সি স্তর। অবস্থান কি, বি স্তরের নিচে এই স্তরটি অবস্থিত। উৎপত্তি আবহবিকারের ফলে জনক শিলা চূর্ণ বিচূর্ণ হলে এই স্তর গড়ে ওঠে। বৈশিষ্ট্য কি, যান্ত্রিক রাসায়নিক আবহবিকার সক্রিয় হওয়ায় এই স্তরটি আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ দ্বারা গঠিত হয়। 2 নম্বর, অনেক গভীরে অবস্থিত হওয়ার জন্য এখানে জীবাণু এবং জৈব পদার্থের অভাব দেখা যায়। 3 নম্বর হচ্ছে স্তরটি হালকা রঙের এবং মাত্র কয়েক সেন্টিমিটার পুরু। 4 হচ্ছে আদি মাটি এবং আদি শিলার সঙ্গে সংযোগ রক্ষা করে। তাহলে এইটা গেল তোমার বি স্তর। এরপরে সব থেকে নিচে যেটা আছে সেটা হচ্ছে ডি স্তর বা আর স্তর, অর্থাৎ কোথাও এটা ডি থাকে কোথাও আর থাকে, দুটো জিনিস কিন্তু একই। এখানে কি বলছে, মৃত্তিকা পরিলেখের একেবারে নিচে অবস্থিত অবিকৃত জনক শিলাকে আমেরিকা যুক্তরাষ্ট্রে আর স্তর এবং ইউরোপে ডি স্তর নামে অভিহিত করা হয়। এটি প্রকৃতপক্ষে আদি শিলাস্তর। এর ওপরে আবহবিকার কার্যকর হলে সি স্তর গড়ে ওঠে। তোমার বৈশিষ্ট্য কি, 1 হচ্ছে মৃত্তিকার পরিলেখের সি স্তরের ঠিক নিচে এই স্তরটি অবস্থিত। 2 হচ্ছে আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমে আগ্নেয় এবং পাললিক শিলা থেকে এই স্তরের সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে আদি শিলার ভৌত এবং রাসায়নিক বৈশিষ্ট্য পরিস্থিতিতে মৃত্তিকার স্তরের বৈশিষ্ট্যকে প্রভাবিত লক্ষ্য করা যায়। তাহলে দেখো এইখানে তোমরা শুধুমাত্র তোমার সংজ্ঞা, অর্থাৎ এ বি স্তরে কোথায় অবস্থান এবং বৈশিষ্ট্য, উৎপত্তি এবং বৈশিষ্ট্য, এই তোমার 4টে পয়েন্টে ভাগ করে তোমরা প্রত্যেকটা স্তরকে ব্যাখ্যা করবে। ঠিক আছে, তাহলে এই তো গেল তোমাদের মৃত্তিকার পরিলেখ বা আদর্শ মৃত্তিকার পরিলেখ। তবে তোমাদের পড়ানোর সময় বলা হয়েছে যে এই আদর্শ পরিলেখ কিন্তু খুব কম মৃত্তিকাতেই দেখতে পাওয়া যায়, মানে খুবই কম। এরপর দেখো তাহলে আদর্শ পরিলেখ সম্পর্কে আমরা জানলাম। এবার হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো। এবার দেখো কতগুলো মৃত্তিকা আমি তোমাদের বলি, ল্যাটেরাইট মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, এই দুটো মৃত্তিকা কিন্তু একটু ভালো করে করবে। এই মৃত্তিকা দুটো কিন্তু তোমাদের একটু বেশি প্রশ্ন আসে। ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য, পর্জল মৃত্তিকার বৈশিষ্ট্য। তাহলে এবার ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য কী কী আছে দেখো। প্রথমে বলছে এটা তোমার ল্যাটিন শব্দ, ল্যাটার অর্থ ইঁট, অর্থাৎ ইঁটের
ইটের মতো শক্ত লাল রঙের মাটিকে ল্যাটেরাইট মাটি বলে। ব্যাস, এটা তোমার সংজ্ঞা হয়ে গেল। এবারে বৈশিষ্ট্য লেখো। প্রথম বৈশিষ্ট্য কি আছে? প্রথমে বলছে বড় দানাযুক্ত হওয়ায় এই মাটিতে মৌচাকের মতো গঠন দেখা যায়। 2 নম্বর কি? জলযোজন প্রক্রিয়ায় বিভিন্ন মাত্রায় লৌহ অক্সাইডের উপস্থিতিতে ল্যাটেরাইট মাটি লাল, হলুদ, কমলা রঙের হয়ে থাকে। 3 নম্বর, এই মাটির প্রধান উপকরণ সেক্সকুই অক্সাইড। 4 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মাটির উপরিভাগের কঠিন আস্তরণকে ডুরিক্রাস্ট বলে। 5 নম্বর হচ্ছে মৃত্তিকার কণাগুলি বড় হওয়ায় জল ধারণ ক্ষমতা কম। 6 নম্বর হচ্ছে অধিক উষ্ণতা এবং বৃষ্টিপাতের কারণে খনিজকরণ প্রক্রিয়া দ্রুত হওয়ায় এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম। 7 নম্বর হচ্ছে ধৌত প্রক্রিয়ায় ক্ষারীয় পদার্থ অপসারিত হওয়ায় এই মাটি আম্লিক প্রকৃতির হয়। 8 হচ্ছে পেডালফার শ্রেণীর এই মাটি অপরিণত স্তরযুক্ত। 9 হচ্ছে এই মাটি অনুর্বর, তবে সার প্রয়োগ এবং শুষ্ক ঋতুতে জলসেচের মাধ্যমে এই মাটিতে কফি, কোকো, রবার, কাজু বাদাম, জোয়ার, বাজরা ইত্যাদি এমনকি ধান চাষ পর্যন্ত হয়ে থাকে। তাহলে এই গেল তোমার ল্যাটেরাইট মৃত্তিকা। এরপর দেখো পর্জল মৃত্তিকার বৈশিষ্ট্য। ল্যাটেরাইট মৃত্তিকা এবং পর্জল মৃত্তিকা দুটো মাটি কিন্তু তোমার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবার পর্জল মৃত্তিকা কাকে বলে দেখো। বলছে যে মূলত শীতল এবং আর্দ্র নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ধূসর এবং ছাই রঙের যে মৃত্তিকা দেখা যায় তাকে পর্জল মৃত্তিকা বলা হয়। এর বৈশিষ্ট্য কি? প্রথমে বলছে পর্জল মাটি একটা পরিণত মাটি, এতে এ বি সি 3টি স্তর সুস্পষ্ট, অর্থাৎ পর্জল মাটি আদর্শ পরিলেখ বিশিষ্ট। 2 নম্বর কি? পর্জল মাটির আম্লিক প্রকৃতির, এর পিএইচ মান 5-এর বেশি হয় না। সরলবর্গীয় বৃক্ষের জৈবাংশ এই তোমার অম্লের যোগান দেয়। 3 নম্বর কি? সিলিকার পরিমাণ বেশি থাকায় মাটির উপরের স্তর ধূসর বা ছাই বর্ণের হয়, তবে বি স্তর গাঢ় বাদামি বর্ণের হয়। 4 নম্বর হচ্ছে ডাব এবং মাল। বলছে এই মাটির এ স্তরের উপরের অংশে তোমার ঝরা পাতা এবং জৈব পদার্থের একটি স্তর দেখা যায়। সরলবর্গীয় বনাঞ্চলে একে ডাব এবং আর্দ্র নাতিশীতোষ্ণ বনাঞ্চলে একে মাল বলা হয়। এটা গেল তোমার ডাব এবং মাল। 5 নম্বর কি? হার্ড প্যান। দেখো এলুভিয়েশন প্রক্রিয়ায় এ স্তর থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, লৌহ অক্সাইড, তারপরে তোমার কর্দম কণা, হিউমাস প্রভৃতি অপসারিত হয়ে বি স্তরে সঞ্চিত হয়। কালক্রমে এগুলি জমাট বেঁধে গাঢ় দৃঢ় সংঘবদ্ধ অদবনীয় স্তর গঠে একে হার্ড প্যান বলা হয়। আদি শিলায় সাধারণত গ্রানাইট, বেলে পাথর, কোয়ার্জাইট প্রভৃতি অম্লধর্মী শিলা থেকে পর্জল মৃত্তিকা সৃষ্টি হয়। উর্বরতা বলছে আম্লিক প্রকৃতির হওয়ায় এই মাটি উর্বর শক্তি কম। তবে চা, আলু, ভুট্টা, ওল, রাই, শন, জব, সয়াবিন প্রভৃতি কিন্তু চাষের পক্ষে উপযোগী। তাহলে পর্জল মৃত্তিকা হলো। এবার দেখো মৃত্তিকা গঠনকারী উপাদান। মৃত্তিকা গঠনকারী উপাদানগুলিকে 4টে ভাগে ভাগ করছে। কঠিন উপাদান যেটা 45% থাকে, তরল উপাদান যেটা 25% থাকে, গ্যাসীয় উপাদান যেটা 25% থাকে এবং জৈব উপাদান থাকে শুধুমাত্র 5%, ঠিক আছে, যেটার উপরে মৃত্তিকার উর্বরতাটা তোমার নির্ভর করে। এর জৈব উপাদানকে দেখো আবার 3টে ভাগে ভাগ করছে। আংশিক বিশ্লেষিত জৈব, 2 হচ্ছে হিউমাস, 3 নম্বর হচ্ছে অনুবীক্ষণিক জীব অর্থাৎ ব্যাকটেরিয়া ইত্যাদি ইত্যাদি। এবার দেখো পার্থক্য কতগুলো করতে হবে আমাদেরকে। পার্থক্য প্রথমে হচ্ছে এলুভিয়েশন এবং ইলুভিয়েশন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ পার্থক্যের ক্ষেত্রে এলুভিয়েশন এবং ইলুভিয়েশনটা কিন্তু তোমাদের প্রায়ই আসে। তাহলে এলুভিয়েশন যেটাতে ই থাকে সেটা হচ্ছে ক্ষয়ীকরণ, চুয়ীকরণ, ঠিক আছে। আর ইলুভিয়েশন যেটা যেটা আছে সেটা কিন্তু সঞ্চয়, অর্থাৎ ইনভেস্টমেন্ট। মানে ইনভেস্টমেন্ট মানে সঞ্চয়, বুঝতে পেরেছ। আর এলুভিয়েশন মানে ক্ষয়। এবার দেখো কি আছে, এটি একটি পরিবহন বা অপসারণ প্রক্রিয়া, এটি একটি সঞ্চয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ফলে এ স্তরে ঘটে, এলুভিয়েশনটা এ স্তরে ঘটে আর ইলুভিয়েশনটা তোমার বি স্তরে ঘটে। এই উপরের স্তর থেকে খনিজ এবং অন্যান্য পদার্থ জলের সঙ্গে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় নিচে অপসৃত হয়। অন্যদিকে এলুভিয়েশন প্রক্রিয়ায় অপসৃত খনিজ এবং অন্যান্য পদার্থ নিচের স্তরে সঞ্চিত হয়। বৃষ্টিপাতের পরিমাণের উপর এই প্রক্রিয়ার কার্যকারিতা নির্ভরশীল হয়। আর ইলুভিয়েশন প্রক্রিয়া নির্ভর করে এলুভিয়েশনের প্রকৃতির ওপরে। দেখো এলুভিয়েশন মৃত্তিকা পরিলেখে এ স্তরে গড়ে ওঠে যা ইলুভিয়াল স্তর নামে পরিচিত, আর মৃত্তিকা পরিলেখের বি স্তরে তোমার ইলুভিয়েশন হয় যেটা ইলুভিয়াল স্তর নামে পরিচিত। এলুভিয়েশন এই প্রক্রিয়ার উপরিস্তরের স্তর বা এ স্তর খনিজ শূন্য হয়ে পড়ে, আর এই প্রক্রিয়ায় কি হয়, বি স্তর খনিজ সমৃদ্ধ হয়ে পড়ে। এর ফলে মৃত্তিকার উপরের স্তরের রং হালকা হয়, এখানে কিন্তু বি স্তরের রং কিন্তু গাঢ় হয়। এবার দেখো এই প্রক্রিয়ায় উপরের স্তরে আম্লিক হয়ে পড়ে, এই প্রক্রিয়ায় মৃত্তিকা কিন্তু ক্ষারধর্মী হয়ে পড়ে। তাহলে এই হচ্ছে তোমার এলুভিয়েশন এবং ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য। এরপরে আমাদেরকে জানতে হবে পেডোক্যাল এবং পেডালফার। তাহলে পেডোক্যাল এবং পেডালফার, এটাতে ক্যালসিয়াম থাকবে, এটাতে ফেরাস থাকবে, বুঝতে পারছো। তাহলে দেখো ক্যালসিয়াম মানে কি, এখানে তোমার চুনা পাথর, এটা হচ্ছে চুনা পাথর সমৃদ্ধ মৃত্তিকা পেডোক্যাল, আর পেডালফার ফের মানে লৌহ সমৃদ্ধ। দেখো এবার দেখি কি বলছে। পেড মানে মাটি, ক্যাল মানে ক্যালসিয়াম মানে চুন, অর্থাৎ চুন সমৃদ্ধ মাটিকে পেডোক্যাল বলা হয়। আর এদিকে অ্যালুমিনিয়াম এবং লোহা সমৃদ্ধ মাটিকে
অঞ্চলকে পেডাল ফার বলা হয়। পেডোক্যাল তোমার স্বল্প বৃষ্টিপাতযুক্ত শুষ্ক অঞ্চলে গঠিত হয়, আর পেডাল ফার অধিক বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলে গঠিত হয়। পেডোক্যাল তোমার ক্যালসিয়াম কার্বনেট এবং লবণ কৌশিক প্রক্রিয়ায় নিচের স্তর থেকে উপরে উঠে এসে পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি করে। অন্যদিকে এলুভিয়েশন প্রক্রিয়ায় উপরিস্তর থেকে দ্রবীভূত খনিজ পদার্থ অপসারিত এবং অদ্রাব্য লৌহ অ্যালুমিনিয়াম অক্সাইড পড়ে থাকে এবং ফলস্বরূপ পেডাল ফার মৃত্তিকার সৃষ্টি হয়। এই মৃত্তিকার পিএইচের মান 7-এর বেশি, এর কিন্তু 7-এর কম, অর্থাৎ চুন এবং জৈব পদার্থ বেশি বলে পেডোক্যাল মাটির রং কালো বা ধূসর রঙের হয়। অন্যদিকে লোহার পরিমাণ বেশি হয়, এর রং কিন্তু লাল হয়। পেডোক্যাল মাটি অপেক্ষাকৃত বেশি উর্বর, আর পেডাল ফার মাটি কিন্তু কম উর্বর। এবার দেখো চার্নোজেম, সিরোজেম, চেস্টনাট প্রভৃতি পেডোক্যালের উদাহরণ। অন্যদিকে তোমার পটজল, ল্যাটেরাইট, তুন্দ্রা প্রভৃতি হচ্ছে তোমার পেডাল ফারের উদাহরণ। তাহলে এই গেল পেডোক্যাল এবং পেডাল ফার। এরপরে তোমাদেরকে জানতে হবে পরিণত এবং অপরিণত মাটি। তাহলে পরিণত কোনটাকে বলছে? যে মাটিটা তোমার আদর্শ পরিলেখযুক্ত, ঠিক আছে, সেটাকে বলছে পরিণত মাটি। বলছে মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়ায় কাজ প্রায় শেষ হয়ে এলে যে মাটি গঠিত হয় তাকে পরিণত মাটি বলে। আর মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়ায় কাজ অসম্পূর্ণ থাকলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে অপরিণত মৃত্তিকা বলে। এই মাটিতে তোমার আদি শিলার চিহ্ন অবশিষ্ট থাকে না, কিন্তু এই মাটিতে আদি শিলার চিহ্ন অবশিষ্ট থাকে। পরিণত মাটি সৃষ্টি হতে দীর্ঘ সময় লাগে, এটাতে কম সময় লাগে। এই মাটিতে ভৌত রাসায়নিক প্রক্রিয়াগুলি স্থিতিশীল, এখানে কিন্তু পরিবর্তনশীল। তারপরে পরিণত মাটিতে তোমার ABC 3টি স্তর স্পষ্ট থাকে, এই স্তরে কিন্তু স্পষ্ট থাকে না, ঠিক আছে। মৃত্তিকা গঠন দৃঢ় এবং সুসংবদ্ধ, এখানে কিন্তু আলগা এবং ভঙ্গুর। পরিণত মাটির উর্বরতা বেশি, অপরিণত মাটি কিন্তু কম উর্বর। পরিণত মাটির উদাহরণ হচ্ছে তোমার ল্যাটেরাইট, পটজল, চার্নোজেম। অন্যদিকে অপরিণত মাটি হচ্ছে তোমার কঙ্কাল সার মাটি, লোয়েস মাটি প্রভৃতি। তাহলে এই গেল তোমার পরিণত মাটি এবং অপরিণত মাটির মধ্যে পার্থক্য। এরপর দেখো আমাদের কতগুলো টিকা জানতে হবে, যেমন শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। তাহলে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কোনটাকে বলে? এই ধরো আমাদের সুন্দরবন অঞ্চলে যে মৃত্তিকা থেকে কিন্তু উদ্ভিদ খুব একটা তোমার জৈব পদার্থ গ্রহণ করতে পারে না, সেই প্রকৃতির মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। দেখো যে মৃত্তিকায় লবণের পরিমাণ বেশি থাকার জন্য পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না, সেই মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। বৈশিষ্ট্য কি? এই মাটিতে অত্যধিক লবণাক্ত, এই মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, সুন্দরী, গরান, গেওয়া, হোগলা প্রভৃতি ম্যানগ্রোভ উদ্ভিদ এই মাটিতে ভালো জন্মায়। সুন্দরবন অঞ্চলের লবণাক্ত মৃত্তিকা হচ্ছে এর উদাহরণ। তাহলে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। এবার হচ্ছে কঙ্কাল সার মাটি। তাহলে কঙ্কাল সার মাটি কোনটাকে বলছে? অধিক ঢালযুক্ত অঞ্চলে দ্রুত পৃষ্ঠ প্রবাহের জন্য মাটির গঠন ব্যাহত হয়, ফলে মাটি নবীন এবং অপসারিত অবস্থায় থাকে। এই অপরিণত এবং নবীন মাটির সঙ্গে শিলাখণ্ড, বোল্ডার, নুড়ি, কাঁকড় মিশে যে মাটির সৃষ্টি হয় তাকে কঙ্কাল সার মাটি বলা হয়। বৈশিষ্ট্য কি? এই মাটির গভীরতা কম, এই মাটি অনুর্বর, মৃত্তিকা গঠনে জনক শিলার প্রভাব বেশি এবং মাটিতে সুস্পষ্ট স্তর বিন্যাস দেখা যায় না। তাহলে এই গেল কঙ্কাল সার মাটি। এরপরে দেখো আছে হার্ড প্যান। তাহলে হার্ড প্যান তোমরা দেখলে ওই হার্ড প্যান যে স্তরটা সৃষ্টি হয়, সেই হার্ড প্যান সম্পর্কে যদি তোমাদের আসে, আমি প্রথমে পড়ার সময় বলেছিলাম যে হার্ড প্যান আর এগুলো কিন্তু টিকা হিসাবে আসে। বলছে মৃত্তিকার বীজ স্তরে ক্যালসিয়াম কার্বনেট বা লোহা এবং অ্যালুমিনিয়াম সঞ্চয়ের ফলে যে কঠিন আবরণ সৃষ্টি হয় তাকে হার্ড প্যান বলা হয়। উৎপত্তি বলছে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু, অম্লধর্মী সরলবর্গীয় অঞ্চলে পটজল মাটি সৃষ্টির সময়, ঠিক আছে, অধিক অম্লতা যুক্ত কারণে উপরিস্তরে লোহা, অ্যালুমিনিয়াম ধৌত প্রক্রিয়ায় অপসারিত হয়ে নিচের বীজ স্তরে সঞ্চিত হয়, ফলে বীজ স্তরে কঠিন স্তর হয়ে পড়ে। 2 নম্বর কি? শুষ্ক মরুপ্রায় অঞ্চলে বৃষ্টিপাত কম এবং বাষ্পীভবনের হার বেশি হয়, মৃত্তিকায় লবণ এবং ধৌত প্রক্রিয়ায় অপসারিত হতে পারে না, ফলে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি লবণ মাটি সঞ্চিত হয়। মাটির বীজ স্তরে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়ের ফলে কঠিন এবং অপরিবেশ্য হার্ড প্যান গড়ে ওঠে। পটজল মাটির B2 স্তরে হার্ড প্যান দেখা যায়। তাহলে এই গেল তোমার হার্ড প্যান। এরপর দেখো ডুরি ক্রাস্ট। তাহলে ডুরি ক্রাস্টটা কি? এটা তোমার ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায় ডুরি ক্রাস্ট। দেখো উষ্ণ আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে পৃষ্ঠস্তরে ল্যাটেরাইট মাটির নিচে বীজ স্তরে শুষ্ক ঋতুতে ইলুভিয়েশন প্রক্রিয়ায়, ইলুভিয়েশন মানে ইনভেস্টমেন্ট মানে সঞ্চয় প্রক্রিয়ায়, ঠিক আছে, প্রক্রিয়ায় ভ্রাম্যমান তোমার লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড, চুন জাতীয় অদ্রাব্য পদার্থগুলি সঞ্চিত হয়ে যে কঠিন ভূত্বক সৃষ্টি করে তাকে ডুরি ক্রাস্ট বলা হয়। বৈশিষ্ট্য কি? আর উৎপত্তি কীভাবে হয়? সাধারণত অধিক বৃষ্টিপাত, তাপমাত্রা এবং বৃষ্টিপাতযুক্ত ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়। অধিক বৃষ্টিপাতের জন্য জলের সঙ্গে দ্রবীভূত পদার্থ সিলিকা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ধৌত প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে মাটির উপরিস্তর থেকে নিচে অপসারিত হয়, কিন্তু অদ্রবীভূত লোহা এবং অ্যালুমিনিয়াম জারিত কণাগুলি সেক্সকুই অক্সাইড রূপে মাটির উপরিস্তরে সঞ্চিত হয়। ঋতুভেদে জলস্তরের ওঠানামার কারণে এই সেক্সকুই অক্সাইড জমাট বেঁধে ইটের মতো শক্ত গাঢ় লাল রঙের ভূত্বক বা ডুরি ক্রাস্ট গঠন করে। বৈশিষ্ট্য
বৈশিষ্ট্য কি? এক হচ্ছে শুষ্ক ঋতুতে ভৌম জলতল নিচে নেমে গেলে জারিত হয়ে ভূত্বক সৃষ্টি হয়। 2 হচ্ছে এক্ষেত্রে শেক্সপিয় অক্সাইড সংঘবদ্ধ হয়ে কঠিন ভূত্বকের সৃষ্টি করে। 3 হচ্ছে ডুরিক্রাস দেখতে অনেকটা মৌচাকের মতো ছিদ্রযুক্ত এবং লাল হয়ে পড়ে। তাহলে এই গেল তোমার ডুরিক্রাস। তাহলে এই গেল তোমার মাটি সম্পর্কে। এরপরে আমাদেরকে জানতে হবে মৃত্তিকা ক্ষয়। হ্যাঁ, তাহলে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কি কি? তাহলে কি কি কারণে মৃত্তিকা ক্ষয়ীভূত হয় দেখো আমাদের এক্ষেত্রে তোমার যে মৃত্তিকা ক্ষয়ের যে কারণগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু কতগুলো ভাগে ভাগ করছি। প্রথমে বলে মৃত্তিকা ক্ষয় কাকে বলে? বলছে মৃত্তিকা ক্ষয় হলো এমন একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে এবং মানুষ সৃষ্ট কারণে মৃত্তিকার কণাগুলি শিথিল হয়ে পড়ে এবং পৃষ্ঠস্তরের মৃত্তিকা হালকা এবং অসংবদ্ধ হয়ে অপসারিত ও নগ্নীভূত হয়। এই অপসারণের হার যদি মৃত্তিকা সৃষ্টির হারের তুলনায় বেশি হয় তাহলে এই প্রকার অপসারণকে মৃত্তিকা ক্ষয় বলে। তাহলে এই গেল তোমার মৃত্তিকা ক্ষয়। এবার মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি কি কি? তাহলে দেখো মৃত্তিকা ক্ষয়ের কারণগুলিকে আমরা তোমার দুটো ভাগে ভাগ করছি। প্রথম হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ, ঠিক আছে? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলিকে তোমার প্রথমে বলছে তোমার প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে প্রথমে কি আছে তোমার জলপ্রবাহ, বৃষ্টিপাতের পরিমাণ, জলপ্রবাহ, বায়ু প্রবাহ, ঠিক আছে? দেখো প্রাকৃতিক কারণের মধ্যে আছে তোমার জলপ্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, ভূপ্রকৃতি, উষ্ণতা, মাটির প্রকৃতি প্রভৃতি। তাহলে জলপ্রবাহ কি বলছে দেখো, জল প্রবাহিত যখন হয় বলছে ভূমির ঢাল বরাবর তীব্র জলপ্রবাহের কারণে নদী কিংবা জলধারার প্রবাহে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়। জলপ্রবাহের গতি এবং মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ মূলত বৃষ্টিপাতের দ্বারা নিয়ন্ত্রিত হয়। পৃষ্ঠস্তরের মৃত্তিকার ক্ষয়ীভবনে বৃষ্টিপাতের প্রভাবকে 3 ভাগে ভাগ করা যায়। হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টির ফোঁটার আকার এবং বৃষ্টিপাতের স্থায়িত্ব। এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। তাহলে জলপ্রবাহ হলো। এবারে বায়ু প্রবাহ হচ্ছে মরু এবং মরুপ্রায় অঞ্চলে উদ্ভিদ আবরণ অনুপস্থিত থাকায় শুষ্ক এবং আলগা মাটি প্রবল বেগে বায়ু প্রবাহের প্রভাবে পৃষ্ঠস্তর থেকে অপসারিত এবং ক্ষয়প্রাপ্ত হয়। উদাহরণস্বরূপ আমেরিকা যুক্তরাষ্ট্রে 1934 সালে মে মাসে ঝড়ে 300 মিলিয়ন মেট্রিক টন মাটি কণা উড়ে গিয়েছিল। এরপর দেখো হিমবাহ এবং সমুদ্র তরঙ্গের দ্বারা ক্ষয় হচ্ছে পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্যে হিমবাহ এবং প্রবাহিত হওয়ার সময় উপত্যকার পার্শ্বদেশ এবং নিম্নদেশ বরাবর মৃত্তিকার ক্ষয় করে। উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র তরঙ্গের আঘাতে মাটির অধিক পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়। এরপর দেখা যাচ্ছে ভূপ্রকৃতি বলছে কোনো অঞ্চলের ভূমির প্রকৃতি, ভূমির দৈর্ঘ্য, পরিমাণ, ভূমির উচ্চতা ইত্যাদি বিষয়গুলি মৃত্তিকা ক্ষয়ের পরিমাণকে প্রভাবিত করে। পার্বত্য এবং মালভূমি অঞ্চলে ভূমির ঢাল সর্বাধিক হওয়ায় মৃত্তিকার কণা তোমার দ্রুত অপসারিত হয়ে মৃত্তিকা ক্ষয়কে ত্বরান্বিত করে। অপরদিকে সমভূমিতে মৃদু হওয়ায় কারণে জলপ্রবাহের গতিবেগ ধীর হওয়ায় মৃত্তিকা ক্ষয় অনেকটা কম। দেখা গেছে ঢালের দৈর্ঘ্য দ্বিগুণ হলে মৃত্তিকার ক্ষয় কিন্তু 2.6 গুণ বেড়ে যায়। এরপর দেখো উষ্ণতা বলছে অধিক উষ্ণতায় মাটি শুকিয়ে ফেটে যায়। শুষ্ক মাটি দ্রুত সূক্ষ্ম ধুলো এবং বালিকণায় পরিণত হয়ে জল এবং বায়ু দ্বারা ক্ষয় হয়। শীতপ্রধান অঞ্চলে তুষারপাতের বরফ গলে গিয়ে জলপ্রবাহ রূপে বাহিত হওয়ায় সময়ে পৃষ্ঠস্তরের মৃত্তিকার অপসারণ ঘটে। এবারে মৃত্তিকার প্রকৃতি বলছে মাটির গঠন সুসংবদ্ধ না হলে এবং কিংবা মাটিতে জৈব পদার্থের অভাব থাকলে মাটি খুব দ্রুত ক্ষয়প্রবণ হয়ে পড়ে। অনেক সময় পৃষ্ঠস্তরের নিচে অদ্রাব্য কঠিন হার্ড প্যানের অবস্থান থাকলে অনুস্রাবণের পরিমাণ হ্রাস পেলে পৃষ্ঠপ্রবাহ বেড়ে গিয়ে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ বৃদ্ধি পায়। এবারে মানুষ সৃষ্ট কারণগুলো কী কী আছে? অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন, অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি যেমন ঝুম পদ্ধতি, হ্যাঁ, তারপরে অনিয়ন্ত্রিত পশুচারণ, অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ এবং খনন কাজ, জনসংখ্যার চাপ বলছে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে নগরায়ন এবং শিল্পায়নের ফলে মাটি দূষণের সঙ্গে সঙ্গে অবক্ষয় এবং অবনমন ঘটছে। আর মাটিতে তেজস্ক্রিয় পদার্থের সংযোজন যেমন স্ট্রনিয়াম 90, বেরিয়াম 140 ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থগুলি পারমাণবিক বিস্ফোরণ অথবা পারমাণবিক শক্তি উৎপাদন প্রক্রিয়ায় মাটিতে সংযোজিত হলে মৃত্তিকার ক্ষয় এর হার বৃদ্ধি পায়। তাহলে এই গেল তোমার মৃত্তিকা ক্ষয়ের কারণ। এবারে ফলাফলগুলি কী কী হয় দেখো। মৃত্তিকা ক্ষয় ফলাফলগুলি হবে সুদূর প্রসারী বা প্রভাব। প্রথমে হচ্ছে কি উর্বরতা হ্রাস, অর্থাৎ মাটির উর্বরতা কিন্তু হ্রাস পায়। 2 নম্বর হচ্ছে উদ্ভিদের পুষ্টিমৌলের অপসারণ, ফলে উদ্ভিদ কিন্তু তোমার অপুষ্টির শিকার হয়। কৃষিকাজে ক্ষতি, অর্থাৎ কৃষিকাজে যে উর্বরতা হয় সেটা কিন্তু ক্ষতি হয়। জলাধার ভরাট, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কিংবা নদীতে বাঁধ দেওয়ার ফলে সৃষ্ট জলাধারের পাড়ে দীর্ঘদিন ধরে ক্ষয় হতে হতে মাটি এবং বালিকণা সমৃদ্ধ ক্ষয়ীভূত পদার্থ জলাধারের নিচে সঞ্চিত হতে থাকে। নির্দিষ্ট সময় পরে তা মজে গিয়ে জলাধারে জলধারণ ক্ষমতা হ্রাস করে। ফলে বর্ষাকালে দুকুল ছাপিয়ে প্লাবন ঘটে এবং পার্শ্ববর্তী অঞ্চলে বন্যার ক্ষতিগ্রস্ত হয়। আর পরোক্ষ প্রভাব কি? বন্যা এবং খরার প্রবণতা তোমার বৃদ্ধি পায় মৃত্তিকা ক্ষয়ের কারণে, যেহেতু তোমার ওই নদী চর ভরাট হয়ে যায়। তারপর দেখো নদী গর্ভে চড়ার সৃষ্টি, অর্থাৎ সুদীর্ঘকাল ধরে যদি বালি, পলি, কাদা ইত্যাদি ক্ষয়ীভূত পদার্থগুলি নদী, হ্রদ এবং জলাশয়ের তলদেশে সঞ্চিত হয় তাহলে কী হবে? মধ্যভাগে চড়ার সৃষ্টি হবে। তারপর দেখো বায়ুর স্বচ্ছতা হ্রাস, অর্থাৎ মৃত্তিকা ক্ষয়ীভূত পদার্থ বায়ুবাহিত ধুলো, বালি, কাঁকড় সহ বাতাসে ভাসমান অবস্থায় থাকে, ফলে ধোঁয়া
ধোঁয়াশা সৃষ্টি হয় এবং দৃশ্যমানতা কমে যায়। তারপর দেখো ভৌমজলের যোগান হ্রাস, বলছে ক্ষয়ের ফলে ভূভাগের শিথিল মৃত্তিকার স্তর অপসারিত হলে নিচের অপেক্ষিত কঠিন স্তরের উপর দিয়ে ভৌমজল প্রবাহ হতে থাকে। কাঠিন্যের কারণে এই স্তরের মধ্য দিয়ে শ্রাবণে বাধা সৃষ্টি হয়। এবার দেখো দূষণ, বলছে দূষণ বায়ুর মধ্যে থাকা মৃত্তিকার সূক্ষ্ম কণাগুলি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে বায়ুতে ভাসমান কণার সংখ্যা কিন্তু তোমার বৃদ্ধি পায় এবং ফলে সূর্য থেকে আগত সৌরকিরণ ভূপৃষ্ঠতে এসে বাধাপ্রাপ্ত হয়। এছাড়া তোমার বায়ুর ঘনত্ব বৃদ্ধি এবং বায়ু দূষণকে ত্বরান্বিত করে। তাহলে এই হচ্ছে তোমার মৃত্তিকা ক্ষয়ের প্রভাব। এরপরে দেখো মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতিগুলি কী কী, অর্থাৎ কী কী পদ্ধতিতে মৃত্তিকা ক্ষয় হয়। প্রথমে হচ্ছে তোমার জলপ্রবাহের দ্বারা ক্ষয়। জলপ্রবাহের দ্বারা কী কীভাবে ক্ষয় হয়ে থাকে, এক হচ্ছে বৃষ্টির ফোঁটার মাধ্যমে ক্ষয়। বলছে বৃষ্টির ফোঁটা সরাসরি মাটিতে পড়লে মাটির কণা ভেঙে সূক্ষ্ম কণায় পরিণত হয়। এই সূক্ষ্ম কাদা কণাগুলি ছিটকে পুনরায় মাটিতে তোমার রন্ধ্রগুলিতে বন্ধ করে দেয়। ফলে বৃষ্টিতে জল মাটিতে প্রবেশ করতে না পেরে পৃষ্ঠপ্রবাহে প্রভাবিত হয় এবং বৃষ্টির ফোঁটার মাধ্যমে ক্ষয় হয়ে থাকে। এবার দেখো পাত ক্ষয় বা চাদর ক্ষয় বা স্তর ক্ষয়। বলছে বৃষ্টির জল ভূপৃষ্ঠের উপর দিয়ে পাতলা চাদরের ন্যায় প্রবাহিত হওয়ার সময় মৃত্তিকার উপরিস্তরে পাতলা স্তরকে অপসারিত করে এবং মৃত্তিকার ক্ষয় বা চাদর ক্ষয় বলে। সাধারণত কম ঢালু জমিতে ধীরে ধীরে তোমার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাটির পুরুত্ব হ্রাস পেতে থাকে। এই প্রক্রিয়ার সাধারণত ঢালের সমকোণে বরাবর সমপরিমাণ মৃত্তিকা পরিবাহিত হয়। মৃত্তিকার উপরিস্তর থেকে এই ক্ষয়ের ফলে জৈব পদার্থ অপসারিত হলে মাটি হালকা ধূসর রঙের হয়। উদাহরণ কি, উচ্চ দামোদর উপত্যকার পূর্বাংশ এই প্রকার মৃত্তিকা ক্ষয় দেখা যায়। এবার যখন নালী ক্ষয় বা রিল ইরোশন, বলছে ভূপৃষ্ঠের উপর দিয়ে বৃষ্টির জল যখন সংকীর্ণ এবং অগভীর নালার আকারে প্রবাহিত হয় তখন জলের গতিবেগ এবং মাটিতে ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়। এই ধরনের ক্ষয়কে নালী ক্ষয় বলা হয়। উদাহরণ কি, উচ্চ দামোদর উপত্যকায় সংকীর্ণ অঞ্চলে এইটা দেখা যায়। তারপরে খাত ক্ষয়, বলছে রিল বা নালী ক্ষয়ের পরবর্তী পর্যায়ে মাটি ক্ষয়ের প্রক্রিয়া হলো খাত ক্ষয়। বৃষ্টিপাতের পরিমাণ এবং স্থায়িত্ব বেড়ে গেলে নালীগুলির মধ্য দিয়ে প্রবল বেগে প্রবাহিত জল মাটিকে আরও গভীরভাবে কাটতে থাকে। ফলে সংকীর্ণ এবং অগভীর নালীগুলি ক্রমশ চওড়া এবং গভীর খাতে পরিণত হতে থাকে। এরূপ খাত সৃষ্টি হয়ে মৃত্তিকা ক্ষয় পাওয়াকে মাটির খাত ক্ষয় বলা হয়। উদাহরণ কি, সেই তোমার দামোদর নদী উপত্যকার অন্তর্জাত হাজারিবাগ মালভূমি অঞ্চলে এটা দেখা যায়। এরপর তোমার র্যাভাইন ক্ষয় কোনটাকে বলছে, অধিক ঢালু এবং উদ্ভিদহীন জমিতে যেখানে জলের দ্বারা মাটি ক্ষয় সংকীর্ণ অগভীর খাতে সৃষ্টি হয় সেখানে মাটি ক্রমশ ক্ষয় পেয়ে খাড়া এবং পার্শ্ব ঢালযুক্ত গভীর যে গর্তের সৃষ্টি করে তাকে র্যাভাইন বলা হয়। উদাহরণ কি, পশ্চিম মেদিনীপুরের গণগণিতে এইরূপ র্যাভাইন কিন্তু দেখা যায়। তাহলে এটাকে তোমার জলপ্রবাহের দ্বারা ক্ষয়। এবারে বায়ুর মাধ্যমে ক্ষয়, ঠিক আছে। বায়ুর মাধ্যমে ক্ষয় দেখো, উষ্ণ এবং শুষ্ক মরু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম হওয়ায় উদ্ভিদ আবরণ অনুপস্থিত থাকে। ফলস্বরূপ বায়ু মরুভূমির প্রান্তরের উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হয় এবং মৃত্তিকার ক্ষয় সাধন করে। বায়ু প্রবাহের গতি, কৃষি পদ্ধতি, আবহাওয়া এবং জলবায়ুর অবস্থা ইত্যাদি বিষয় দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ নিয়ন্ত্রিত হয়। ভারতের পশ্চিম রাজস্থান সমভূমি, মধ্যপ্রদেশের পশ্চিম অংশে ধূলিঝড়ের আকারে বায়ু প্রবাহিত হওয়ার ফলে মৃত্তিকার পৃষ্ঠস্তর অপসারিত হয়। বায়ু সাধারণত তিনটি প্রক্রিয়ায় ক্ষয় সাধন করে। একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া, একটা লম্ফদান প্রক্রিয়া, একটা গড়ান প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়া বলছে একেবারে 0.1 মিলিমিটার ব্যাসযুক্ত কণা বায়ু প্রবাহের সঙ্গে ভাসমান অবস্থায় থেকে কোনো স্থান থেকে অপসারিত হলে তাকে ভাসমান প্রক্রিয়ায় ক্ষয় বলা হয়। মোট মৃত্তিকা ক্ষয় 3 থেকে 36% এই প্রক্রিয়ায় হয়ে থাকে। লম্ফদান প্রক্রিয়া বলছে ব্যাগনল্ডের মতে ভূমি 1 মিটার এর উচ্চতায় 1 মিলিমিটার ব্যাসযুক্ত বালুকণা লাফিয়ে যেতে সক্ষম হয়। এইভাবে তোমার অপেক্ষাকৃত ভারী এবং বালি এবং মৃত্তিকা কণা বায়ু প্রবাহের কারণে ভূমির সঙ্গে ধাক্কা খেতে এড়িয়ে চলে, তাকে মৃত্তিকা ক্ষয় লম্ফদান প্রক্রিয়া বলে। আর গড়ান প্রক্রিয়া বলছে গড়ানে ক্ষয় প্রক্রিয়ায় 0.5 থেকে 2.0 মিলিমিটার ব্যাসযুক্ত বৃহৎ আকার বালি পলি নুড়ি বায়ু প্রবাহের কারণে ভূভাগের ওপর দিয়ে গড়িয়ে এগিয়ে চলে। এরপর দেখো হিমবাহের মাধ্যমে ক্ষয়, বলছে পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে হিমবাহের প্রবাহিত হওয়ায় সময় উপত্যকার পার্শ্বদেশে এবং তলদেশে জলধারার সঙ্গে মিলিত ক্ষয়কার্যের ফলে তোমার পৃষ্ঠদেশের মৃত্তিকার স্তরের অপসারণ ঘটে। তাহলে এই হচ্ছে তোমার ক্ষয়ের পদ্ধতি। এরপর দেখো আমরা পড়তে হবে যে মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো এবং মৃত্তিকা সংরক্ষণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি কি কি। তাহলে মৃত্তিকা সংরক্ষণ বলছে যে পদ্ধতিতে বিজ্ঞানসম্মত উপায়ে সুপরিকল্পিতভাবে মৃত্তিকা সম্পদকে ক্ষয় এবং অবনমনের হাত থেকে রক্ষা করে মানুষের কল্যাণে সুস্পষ্টভাবে ব্যবহার করার উদ্দেশ্যে জমির উর্বরা শক্তির পুনরুদ্ধার এবং জমির কার্যকারিতা বৃদ্ধি করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। এর জন্য গৃহীত ব্যবস্থাগুলি কি কি দেখো। মৃত্তিকা সংরক্ষণের জন্য
তোমার এই এখানে একটা ছকের মাধ্যমে দেওয়া হয়েছে কৃষিজ, কারিগরি এবং অন্যান্য। কৃষিজের মধ্যে আছে তোমার শস্যাবর্তন, বৃক্ষরোপণ, জৈব সারের ব্যবহার এবং মালচিং, এটা হচ্ছে তোমার কৃষিজ পদ্ধতির মধ্যে। কারিগরির মধ্যে আছে তোমার ধাপ চাষ, তারপর নিয়ন্ত্রিত পশুচারণ, বাঁধ নির্মাণ, শেল্টার বেল্ট, ফালি চাষ, স্থানান্তর কৃষি, সমোন্নতি কৃষি এবং গালি চাষ এবং অন্যান্য পদ্ধতি। এবার দেখো শস্যাবর্তন কি, মানে তোমার জমিতে যখন কৃষি জমি পতিত না রেখে সারা বছর বিভিন্ন ধরনের ফসলকে শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে, অপরদিকে তোমার সারা বছরই মাটির শস্য আবৃত থাকায় ক্ষয়ের হাত থেকে বাঁচা যায়। এবার ধরো মালচিং কোটাকে বলছে, দেখো এগুলো কিন্তু আবার এক একটা করে ছোট ছোট প্রশ্ন আসতে পারে। যেমন মালচিং শুষ্ক এবং মরুপ্রায় অঞ্চলে মাটির উপর লতা পাতা, খড়কুটো, ঘাস, আগাছা প্রভৃতি বিছিয়ে রাখলে মাটির বাষ্পীভবনের হার হ্রাস পায় এবং আর্দ্রতা বজায় থাকে, ফলে মৃত্তিকার ক্ষয় হ্রাস পায় এবং চাষাবাদের সুবিধা হয়। মৃত্তিকা সংরক্ষণের এই পদ্ধতিকে তোমার মালচিং পদ্ধতি বলা হয়। এবার বৃক্ষরোপণ কি, মানে গাছ লাগানো। জৈব সারের ব্যবহার, মানে অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করলে মৃত্তিকার গঠন প্রবেশতা প্রভৃতি ধর্মগুলি বজায় থাকে এবং মৃত্তিকা সংরক্ষণ সম্ভব হয়। এরপর হচ্ছে ঘন গাছ এবং ঘাসের চাষ, বলছে আলফা, তারপরে বারসিম, চীনাবাদাম, ঘাস প্রভৃতি তোমার আস্তরণ গঠনকারী ফসলের চাষ করলে মাটিতে সরাসরি বৃষ্টির ফোঁটা আঘাত করতে পারে না, ফলে ক্ষয়ভবনের হার হ্রাস পায়। তাহলে এই গেল তোমার কৃষিজ পদ্ধতির মধ্যে। এবারে কারিগরি পদ্ধতি, প্রথমে হচ্ছে ধাপ চাষ, অর্থাৎ তোমার পাহাড়ে ধাপ চাষ করা। এবার সমোন্নতি রেখা চাষ কি বলছে, মানে শস্য চাষের জন্য মালভূমি বা পার্বত্য অঞ্চলে ঢালু জমিতে সমোন্নতি রেখা বরাবর আলগা বা নালা তৈরি করা হয়, ফলে শুষ্ক অঞ্চলে বৃষ্টির জল আরও বাধা পেয়ে মৃত্তিকার অনুপ্রবেশ করে এবং অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে অতিরিক্ত জল নালার মাধ্যমে বেরিয়ে যায়। এই শস্যায়নে কিন্তু সমোন্নতি শস্যায়ন বলা হয়। ফালি চাষ কি বলছে, অসংরক্ষিত বা উদ্ভিদবিহীন জমিতে সমোন্নতি রেখা বরাবর সমান্তরাল চাষ না করে ঢালের আড়াআড়িভাবে, ঠিক আছে, চাষ চওড়া ফিতাকৃতির ফালি তৈরি করে ক্ষয়রোধী শস্য যেমন সিম, ডাল, সোয়াবিন ইত্যাদি চাষ করা হয়। এই প্রক্রিয়াকে ফালি চাষ বলা হয়। গালি চাষ কোনটাকে বলছে, জলপ্রবাহের দ্বারা সৃষ্ট খাত ক্ষয় বা গালি ক্ষয় রোধ করতে পারলে মাটির সংরক্ষণ সম্ভব হবে। এক্ষেত্রে খাত বরাবর বা খাতের সর্বোচ্চ অঞ্চলে জলপ্রবাহ রোধের জন্য বাঁধ বা দেওয়াল তৈরি করে বাঁধের আশেপাশে চারা গাছ লাগালে মৃত্তিকার ক্ষয় কম হয়। বিশেষত এই সমস্ত অঞ্চলে জোয়ার বাজরা, রাগি, সোয়াবিন প্রভৃতি ভূমিক্ষয় রোধে সাহায্যকারী শস্য চাষ করলে মৃত্তিকা ক্ষয়রোধ সম্ভব হয়। এরূপ চাষাবাদ গালি চাষ নামে পরিচিত। এছাড়া কি আছে ধরো, বাঁধ নির্মাণ, শেল্টার বেল্ট, চেক বাঁধ তৈরি, নালা কাটা, নিয়ন্ত্রিত পশুচারণ, ঝুম চাষ রোধ এবং শস্য নির্বাচন। তাহলে এই হলো তোমার মৃত্তিকাকে সংরক্ষণের কতগুলি ব্যবস্থা হয়েছে। আর মালচিং কি, এটা তো তোমাদের সঙ্গে আলোচনা করেই দিলাম ওই তোমার কৃষি পদ্ধতির মধ্যে। এই যে মালচিং পদ্ধতি, এই দেখো এই যে মালচিং পদ্ধতিটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তাহলে এতদূর পর্যন্তই। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।